গল্প কমরেড শায়লা, লেখায় জাহান সুলতানা। 1 ফেব্রুয়ারি 2019। আজ বিবাহের পূর্বদিন পার্লারে গিয়ে মাথা নাড়া করে এসেছি। আম্মা দরজা খুলে আমাকে দেখে হায় আল্লাহ বলে সাময়িক জ্ঞান হারালেন। ভাবি দৌড়ে এসে ঝাপটে ধরলেন আম্মাকে। আমি শার্টের কলারের কাছাকাছি জমে থাকা কুচো চুল ঝাড় দিতে দিতে ভাবলেশহীন কণ্ঠে বললাম, আম্মাকে সোজা করে শুইয়ে ফ্যানের নিচে একটা বালিশ দাও। ভাবি কাঁদো কাঁদো হয়ে আমাকে বলল, শায়লা, তুমি এইটা কি করলা? ভাবি বিলাপ শুরু করার আগেই আমি আমার শয়নকক্ষের দিকে হাঁটা দিলাম। নারী অধিকার, দেশ ও দশের চিন্তাভাবনা, পুরুষের কেন পৃথিবীতে থাকা উচিত না, মাথা ন্যাড়া করা কি শুধুই পুরুষের একান্ত ব্যক্তিগত অধিকার ইত্যাদি বিষয়াদি নিয়ে আজকে একটা গুরুত্বপূর্ণ পোস্ট করতে হবে ফেসবুকে। পার্লারের মেয়েগুলো মাথা ন্যাড়া করতে চাইছিল না। মাথা ন্যাড়ার উপকারিতা নিয়ে লেকচার দিতে হয়েছে 1 ঘন্টা, মাথা ন্যাড়া করতে খরচ হয়েছে 15 মিনিট। নারীর জীবন ফেলনা নয়, প্রতিটা মিনিট অনেক গুরুত্বপূর্ণ। এদেরকে কে বোঝাবে? আমি ছাড়া? আমি বোঝাব। হ্যাঁ, আমি, ব্ল্যাকবেল্ট কমরেড শায়লা ইয়াসমিন, ফেসবুকের পুরুষ হটাও গ্রুপের অ্যাডমিন। আমাদের লক্ষ্য পৃথিবীতে পুরুষজাতির অস্তিত্ব বিনাশ করা। এই অস্তিত্ব বিনাশ শিল্পক্ষেত্রে, কৃষিক্ষেত্র, চিকিৎসা, গবেষণা সব জায়গায়। পুরুষ একটা বিশ্রী শব্দ। পৃথিবীতে পুরুষদের কাজ হলো শুধু নারীকে নির্যাতন করা। অথচ নারীরা দয়া করে পুরুষদেরকে এই পৃথিবীতে থাকতে দিয়েছে। কিন্তু আর নয়, সবকিছুর একটা শেষ আছে। আমাদের গ্রুপটায় এখন 5000 সদস্য। বিশ্বের বিভিন্ন দেশে গ্রুপের শাখা প্রশাখা বিস্তারের কাজ চলছে। সেদিন বেশি দূরে নয় যেদিন পৃথিবীতে থাকবে শুধু নারী আর নারী। ভাবতে ভাবতে আমার চোয়াল শক্ত হয়ে গেল। আর সেই আমার কিনা একটা পুরুষের সাথে আগামীকাল বিবাহ। হাউ কাম? ভাবতে ভাবতে কান্না পেয়ে গেল আমার। আব্বা বলেছে, হয় তুই এই ছেলেকে বিয়ে করবি না হয় আমি সুইসাইড করব। বলতে ভুলে গেছি একমাত্র আমার আব্বা ছাড়া পৃথিবীর সব পুরুষ খারাপ, এরা একটা মিশা সৌদাগর। আমার ভাই, সে তো একটা বদের হাড্ডি। ছেলেবেলায় আমার গায়ে তেলাপোকা ছেড়ে দিত। প্রথম ভয় পেতাম। একদিন চোখ মুখ শক্ত করে ওর ছেড়ে দেওয়া তেলাপোকা ধরে ফেলে ওর সামনেই টিপে মেরে ফেললাম। ভাইয়া তেলাপোকার নাড়িভুড়ি দেখে আমারই গায়ের উপর বমি করে ফেলল। কি এক বিভৎস অবস্থা। সে যাক, কথা হলো আগামীকাল আমার বিবাহ। আব্বার ছেলেবেলার বন্ধুর ছেলের সাথে। বাংলা সিনেমা মনে হচ্ছে না? আমার হতচ্ছাড়া ভাইটা ছোটবেলায় মেলায় হারিয়ে গেলে রীতিমতো একটা বাংলা সিনেমা হিসেবে চালিয়ে দেয়া যেত। কবে থেকে আশায় আছি কোন একদিন আব্বা ওকে ডেকে বলবে, তুই আমার আপন ছেলে না। ছোটবেলায় তোকে ডাস্টবিন হতে কুড়িয়ে পেয়েছিলাম। আহা সেদিন কি আর আসবে? স্বীয় শয়নকক্ষের কাছাকাছি পৌঁছুতেই আমার ভাইয়ের সাথে দেখা। ফ্যাক ফ্যাক করে হেসে বলল, তোকে জনি সিনসের মতো লাগছে। না, আমি রাগিনি। খাম্বার সাথে কখনো রাগ করতে হয় না। ভাইয়া আমাকে মেজাজ খারাপ করা কিছু বললেই ইদানিং আমি চোখ বন্ধ করে ভাবার চেষ্টা করি, সামনে দণ্ডায়মান ব্যক্তিটি আসলে আমার ভাই না, সে একটা খাম্বা। ওকে পাত্তা না দিয়ে ওর মুখের উপর ধরাম করে দরজা লাগালাম। তারপর ল্যাপটপ খুলে নিয়ে আমি চিন্তামগ্ন হলাম। বিয়েতে আমি বাধ্য হয়ে রাজি হয়েছি দুটো কারণে। 1, আব্বাকে আমি অনেক ভালোবাসি। 2, যে ছেমরার সাথে আমার বিবাহ ঠিক হয়েছে সে ঘোরতর নারী বিদ্বেষী। এর মাঝে গোপন ব্যাপার, ক্লাস 8-এ এই ছেলের সাথে আমি ক্রিকেট খেলেছিলাম। ক্রিকেট খেলতে যেয়ে কোন এক আশ্বিনের বিকেলে মেরে আমি ছেমরার নাক ফাটিয়ে দিয়েছিলাম। শুনেছি তারপর হতেই এই ছেলে জগতের কোন নারীকেই সহ্য করতে পারে না। ছেলে পেশায় ডাক্তার, আমি আবার সাংবাদিক। এই নারী বিদ্বেষী ছেলেকে আমি বিবাহের পর কঠিন সাইজ করব। সাইজ করার ভিডিও আমার গ্রুপে আপলোড হবে। এই নারী বিদ্বেষী ছেলেরাই যুগে যুগে নারীদের নির্যাতন করে এসেছে। আমি ব্ল্যাকবেল্ট কমরেড শায়লা এদের সাইজ করার জন্য পৃথিবীতে জন্ম নিয়েছি। জগতের বাকি নারীরা আমার কাছ হতে অনুপ্রেরণা পাবে।
ভবিষ্যৎ নারী জাতির মুক্তি চিন্তায় আমার এই ক্ষুদ্র স্বামী বলিদান যুগ যুগব্যাপী স্মরিত হবে। আজকের রাতে আমার আরেকটা মিশন আছে। মিশন বিয়ের জন্য কেনা 15,000 টাকা দামের শাড়িটা কাঁচি দিয়ে কুচি কুচি করে কাটা। কাঁচি একটা জোগাড় হয়েছে। এই মুহূর্তে গ্রুপে বিপ্লব চলছে, মেয়েরা কেন জিন্স টি শার্ট পরে বিবাহ করবে না, কেন শাড়ি গাউন পরতে হবে, অলংকার পরে খোপায় ফুল দিয়ে জবরদস্ত পুতুল সাজতে হবে। বিপ্লবের অংশ হিসেবে মাথা নাড়া করে এসেছি। এখন শাড়িটা কাটব। আমি আব্বার বিবাহের পাঞ্জাবিটা পরে বিবাহ করার প্ল্যান করছিলাম। আব্বা তার বিয়ের পাঞ্জাবি পরিহিত ন্যাড়া মাথার আমাকে দেখলে স্ট্রোক করতে পারেন, সেই টেনশনে আপাতত প্ল্যান বাদ দিয়েছি। টপস আর জিন্সই ভরসা এখন। দেখা যাক কি হয় আগামীকাল। 2রা ফেব্রুয়ারি 2019। আজ আমার আত্মবলিদান তথা বিবাহ দিবস। আমি ফেসবুকের পুরুষ হটাও গ্রুপে পোস্ট দিয়েছিলাম, কমরেডগণ, বিবাহ আসরে কোনটি পরিধান উত্তম হবে, টপস জিন্স নাকি পাঞ্জাবি? অধিকাংশ সদস্য চাইছে আমি, গ্রুপ অ্যাডমিন কমরেড শায়লা, যেন পাঞ্জাবি পরিধান করেই বিবাহ কাজ সম্পন্ন করি। এ হবে এক অভিনব প্রতিবাদ। সমস্যা হলো আমার আব্বা। বাড়িতে আত্মীয় স্বজন আসবে, লোকে কি বলবে এসব ব্যাপারে আব্বার চেয়ে আম্মারই সাধারণত বেশি মাথা ব্যথা থাকে। তারপরেও আমাকে পাঞ্জাবি পরিহিত অবস্থায় দেখলে আব্বা স্ট্রোক করতে পারে, এই ভয়ে আমি এই পদক্ষেপ নিতে পারছি না। তবু কি ভেবে আজ সকাল 10টায় আব্বার রুম হতে আব্বার নীল রঙের একটা পাঞ্জাবি নিয়ে এসেছি। পাঞ্জাবি পরিধান করে এমনিতেই হালকা পাতলা ট্রায়াল দিচ্ছিলাম, সেই মুহূর্তে আম্মা রুমে ঢুকে আমাকে দেখলেন, তারপর আল্লাহরে বলে আরেকবার দাঁত কপাটি লেগে মূর্ছা গেলেন। বাসা ভর্তি মেহমান। এত হইচইয়ের ভেতর মেঝো ফুপু আম্মার চিৎকার শুনে সোজা আমার রুমে ছুটে এলেন, ঢুকে আমাকে দেখে এ কি সর্বনাশ বলে আম্মার পদ অনুসরণ করতে যাচ্ছিলেন। তার আগেই আব্বা রুমে প্রবেশ করলেন। আমাকে দেখে গম্ভীর হয়ে গেলেন সাথে সাথে। মা, পাঞ্জাবির সাথে লুঙ্গি পরবি না? 16 কলা পূর্ণ হতো। এজন্যই বলছিলাম আমার আব্বা পৃথিবীর বাকি পুরুষদের চেয়ে আলাদা। আমি জানতাম আব্বা পুরুষ হওয়া সত্ত্বেও এই বিপ্লবে আমার পাশেই থাকবেন। চোখ ভিজে গেল আমার। পৃথিবী কি জানবে না এক মহান পুরুষও নারীদের বিপ্লবে সামিল হয়েছিল? আম্মার চিৎকার শোনা গেল। শাওনের আব্বা, কি সব বলছেন? পাঞ্জাবি লুঙ্গি পরে আমাদের মাথা ন্যাড়া মেয়ে বিয়ে করবে? কি বলেন এসব? আব্বা বিড়বিড় করলেন। হালকা পাতলা বোঝা গেল আব্বা বলছেন, যে যেমন তার সাথে সেভাবেই চলতে হবে, কিছু করার নাই। এটা হলো আম্মাকে বুঝো দেওয়া কথা। জানি, মনে মনে আব্বা আমারই সাপোর্টার। আমার চোখ ভিজে এলো। আব্বাকে জড়িয়ে ধরে কাঁদতে মন চাইছে। এই মুহূর্তে এই পৃথিবীতে একজনই মহাপুরুষ আছেন। মানুষটা আমার আব্বা। দুপুরে আমার শিষ্যা, আমার একান্ত অনুগত ফুফাত বোন নাজমা সর্বশেষ ভাঙচুর খবর তথা ব্রেকিং নিউজ দিল। আব্বা বাড়ির সবাইকে নির্দেশ দিয়েছেন বিয়ের আসরে কেউ যেন আমার ন্যাড়া মাথা আর পোশাক আশাক নিয়ে কথা না বলে, না হাসে। আমার চোখে আবার পানি আসি আসি করছে। আব্বা এত ভালো কেন? আব্বা ছাড়া আমাকে কেউ বুঝে না। আম্মা নাকি ঠিক করেছেন আমার সাথে এই জীবনে আর কথা বলবেন না। আমার তাতে কোন সমস্যা নেই। এর আগেও ভদ্রমহিলা 2বার সারা জীবনের মতো আমার সাথে কথা বলা বন্ধ করেছিলেন। যার সাথে আমার বিবাহ হতে যাচ্ছে, বরযাত্রার নাম হাসান। তার নাকি ইচ্ছা স্বল্প পরিসরে, স্বল্প আয়োজনে বিবাহ হবে। এজন্য কমিউনিটি সেন্টারের বদলে আমাদের গ্যারাজকে সাজানো হয়েছে বিয়ের অনুষ্ঠানের জন্য। এই মুহূর্তে আমি মঞ্চে উপবিষ্ট হয়ে আছি। মেহমান বলতে আমাদের 2 পরিবারের নিকট আত্মীয় স্বজন। একটু পরপর এদের মাঝ হতে কেউ কেউ হাহুতাশ করছেন আমার রণাঙ্গিনী বেশ দেখে। কারো কারো চাপা হাসিও শোনা যাচ্ছে। আব্বার ভয় কেউ কিছু বলছে না। আব্বাকে সবাই জমের মতো ভয় পায়। নাজমা মুঠোফোন হাতে ঘুরঘুর করছে। সে ফেসবুক লাইভে আছে। গ্রুপের 5,000 সদস্য সরাসরি আজ আমার আত্মবলিদান দেখবে। দেখে তারা প্রতিশোধ স্পৃহায় মেতে উঠবে।
আমাদের আন্দোলন বেগবান হবে। ভাবতে ভাবতে আমার চোখ টলমল করছে। মঞ্চে আমাকে পাহারা দেওয়ার জন্য ভাবিকে পাশে বসিয়ে রাখা হয়েছে। ভাবি থাকতে না পেরে একসময় আমাকে কাঁদো কাঁদো হয়ে বলল, পাঞ্জাবি পরে কে ন্যাড়া মাথায় বিয়ে করে? না একটু লিপস্টিক, না একটু কিছু। মান সম্মান গেল আমার। বাপের বাড়িতে মুখ দেখাতে পারবো না। লাল ওড়নাটা প্লিজ মাথা থেকে নামাও না। ভাইয়া পিছন থেকে বলল, পাঞ্জাবির সাথে ম্যাচিং করা লাল ওড়না খারাপ না। 3 পিস মনে হচ্ছে তো? হা হা হা। সম্ভবত আমাকে আজ সবার সামনে অপদস্থ হতে দেখে ভাইয়ার খুব আনন্দ হচ্ছে। আমি যে এসবের তোয়াক্কা করি না সে তো সে থোড়াই জানে। অপেক্ষা করতে করতে একটু পরই আমি ব্ল্যাক বেল্ট কমরেড শায়লার শিকার ইকবাল হাসান নামে ছেমোড়াটা এলো। সবাই তাকে বরণ করতে আগ বাড়িয়ে ছুটে গেল এবং সমস্বরে একটা শোরগোল শোনা গেল। কে যেন বলে উঠল, এরকম কাণ্ড আগে কখনো দেখিনি। আমার কৌতূহল হলো, হয়েছেটা কি? ছেমোড়া মঞ্চে ঢুকতেই সে কি পরে এসেছে দেখে আমি কেমন যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ধপাস আওয়াজ শুনে বুঝলাম আম্মা আবার মূর্ছা গেছেন। তার মেয়ের হবু বর একটা জব্বা পরে এসেছে। লাল ওড়নাটায় মাথা চুলকাচ্ছে। খোলার জো নেই। ভাবি শক্ত করে হিজাবের মতো করে বেঁধে গিট্টু মেরে দিয়েছে। মনে হচ্ছে ফাঁস লেগে যাবে। আমি ওড়নার উপরেই ন্যাড়া মাথা চুলকাতে চুলকাতে ছেমড়াকে দেখছিলাম। চোখ ছোট, টিকালো নাক, চওড়া কপাল, চেহারায় হালকা ছ্যাঁচড়া ছ্যাঁচড়া ভাব। প্রবাসন্যায়মান আমার ফুফাতো বোন নাজমা ফিসফিস করে বলল, আপু দেখতে মিশন ইম্পসিবলের নায়কের মতো। আমি ঝাড়ি দিলাম, মিশন ইম্পসিবল কি জিনিস এবং তার নায়ক কে আমার জানা নাই। পুরুষ হটাও আন্দোলন শুরু করার পর হতে আমি পুরুষ নির্মিত কোন সিনেমা আমি দেখি না। এতে লক্ষ্য বিচ্যুতির হালকা সম্ভাবনা রয়েছে, কারণ পুরুষও মাত্রই ছলনাময়। কিন্তু হায়, কমরেড নাজমাকে পুরোপুরিভাবে সে কথা এখনো বোঝাতে পারিনি। তার এখনো অনেক ট্রেনিং বাকি। তাকে এখনো আমি পুরোপুরি কমরেড বানাতে পারিনি। সুন্দর যুবক পুরুষ দেখলে সে মাঝে মাঝেই যাবতীয় দীক্ষা টিক্ষা ভুলে যায়। ছ্যাঁচড়াকে জরিপ করছিলাম। গোলাপি জব্বার উপর ডাক্তারি এপ্রন। এপ্রনের পকেটে ডাক্তারি জিনিসপত্র। কাঁধে বিপি মেশিন। গলায় স্টেথো। ভাবভঙ্গি বিনা যুদ্ধে নাহি দিব সুচ্ছগ্রমে দিনী। বটে রোশো ভায়া, তোমাকে মজা দেখাবো শীঘ্রই। কলম নিয়ে কাবিননামায় সাইন করতে করতে হিংস্র দৃষ্টিতে ছ্যাঁচড়ার খোঁচা খোঁচা দাড়ি সমেত মুখটা এক পলক দেখলাম। তারপর দেখতেই থাকলাম। দেখতে দেখতে দাঁত কিরমির করলাম। করতে করতে মনে মনে হাতের উপর হাত দিয়ে কিল মেরে বললাম, আমি পাইলাম, ইহাকে পাইলাম। ৩রা ফেব্রুয়ারি ২০১৯। বিবাহ করার পূর্বে শর্ত দিয়েছিলাম ছ্যাঁচড়া আর আমি আলাদা বাসা ভাড়া নিয়ে থাকব। একটা বাসা যার অর্ধেক ভাড়া দিব আমি, বাকি অর্ধেক ছ্যাঁচড়া। যার একাংশে আমার জিনিসপত্র, আর একাংশে তার। কেউ কারো অংশে অনধিকার প্রবেশ করবে না। সীমানা ডিঙালেই যুদ্ধ। আব্বা কথা রেখেছেন। ছ্যাঁচড়ার বাপ জামান সাহেবের সাথে কথা বলে নাকি ১১,০০০ টাকার একটা ২ রুমের বাসা ভাড়া হয়েছে। সেই বাসায় যখন বিবাহরাতে প্রথম গৃহপ্রবেশ হলো তখন রাত ১:১০। আমার মাথায় তখন অনেক দুশ্চিন্তা। আমি গৃহপ্রবেশের পূর্বে বলে দিয়েছি আজ হতে বাসায় যেন শুধু আমি আর ছ্যাঁচড়াই থাকি। কেউ যেন বাসার ধারে কাছে না আসে। শুনে ছ্যাঁচড়া পক্ষের আত্মীয় স্বজন মুটকি মুটকি হাসছিল। হাসুক, তাদের হাসির পিছনে অশ্লীল ইঙ্গিত থাকলেও তারা তো আর জানে না এর আসল কারণ। আমি চাই আজ রাতেই যাতে নারী বিদ্বেষমূলক আচরণ সহ যে কোনো ধরনের উল্টাপাল্টা আচরণ করতে উন্মুখ হওয়া মাত্রই ছ্যাঁচড়াকে আরামসে পিটাতে পারি। ছ্যাঁচড়া গলা ফাটিয়ে চিৎকার দিলেও কেউ তাকে বাঁচাতে আসবে না। আমি ব্ল্যাক বেল্ট কমরেড শায়লা আমার পিটনি থেকে বেঁচে ফেরা এত সহজ না। হুহ। পিটুনি দেওয়ার পর দিন আমাদের নিজস্ব অনলাইন পোর্টাল হতে অনলাইন খবর বেরুবে নির্যাতন করার মুহূর্তে স্ত্রীর হাতে প্রহৃত হলেন জনৈক নারী বিদ্বেষী অত্যাচারী ডাক্তার। ডাক্তার শব্দটা দেখলেই মানুষ বিমরি খেয়ে পড়বে।
ডাক্তার পিটানো সংক্রান্ত খবর সবাই খুব আগ্রহ নিয়ে পড়ে। খবর ভাইরাল হবে, দাবানল হবে, পৃথিবীর সবাই জানবে আমাদের আন্দোলন সম্পর্কে। দলে দলে নারীরা পুরুষ হটাও দীক্ষায় দীক্ষিত হবে। জগতে কোন নির্যাতিত, নিপীড়িত দুঃখী নারী রবে না, রবে শুধু অত্যাচারী পুরুষ খেদানো সাহসী নারী। এজন্যই তো আমি, কমরেড শায়লার এত এত আত্মত্যাগ। এখন এই মুহূর্তে আমার অনেক কাজ। জানেনই তো আমি ব্যক্তিগত জীবনে একটা পত্রিকার সাংবাদিক, সেই পত্রিকার মালিক আবার আমার খালু। একই সাথে আমি আমাদের পুরুষ হটাও গ্রুপ পরিচালিত অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক। আমাদের সেই অনলাইন পোর্টালের নাম নারীর আলো। সেখানে নারীদের যাবতীয় সাফল্য নিয়ে ঘন্টায় ঘন্টায় খবর বেরোয়। এই তো কিছুদিন আগে বরিশালের এক কমরেড ঘুষি মেরে তার দুশ্চরিত্র স্বামীর হাত ভেঙে দিয়েছিলেন। তাকে এ সপ্তাহে একটা পুরস্কার দেওয়ার চিন্তাভাবনা চলছে। তবে তার চেয়ে এক পয়েন্টে এগিয়ে আছেন সিলেটের এক কমরেড। নিজ স্বামীর প্রজননতন্ত্র তিনি এক লাথিতে ধ্বংস করে দিয়েছেন। তার ভাষ্যমতে তার স্বামী ছ্যাঁচড়ার মতলব ছিল খারাপ। গভীর রাতে বাসার কাজের মেয়ে তথা আমাদেরই আরেক সম্মানিত কমরেডের রুমে প্রবেশ করেছিল খারাপ মতলব নিয়ে। আমরা সকল কমরেড হাজার দেহ এক প্রাণ। আমাদের মাঝে কোন ভেদাভেদ নাই। একের বিপদে অন্যের নিঃস্বার্থে এগিয়ে আসি সর্বদা, এভাবেই। আমার খালু তিনিও একজন পুরুষ, তবে তাকে আমার কেন জানি তেমন অত্যাচারী মনে হয় না, বরং তার ঝুলে পড়া চেহারা দেখলে তাকে মনে হয় তিনি আমার কমরেড খালা কর্তৃক নিপীড়িত। খালুকে নিয়মিত নানারকমভাবে তৈলমর্দন করতে হয়, যাতে অদূর ভবিষ্যতে সন্তানহীন খালুর মালিকানাধীন পত্রিকাটা আমার কক্ষিগত হয়। আন্দোলনের ব্যাপক বিস্তারের জন্য এর প্রয়োজন রয়েছে। সেসব কথা যাক, আজ বিবাহ দিবস। নতুন গৃহে প্রবেশের পর রুমে ঢুকেই দ্রুত হাত মুখ ধুয়ে ল্যাপটপ নিয়ে বসলাম। ল্যাপটপটা বগলদাবা করে নিয়ে এসেছি বাসা থেকে। এখন আমাকে গ্রুপে প্রতি ঘন্টার আপডেট জানাতে হবে। লোকটা যদি আজকে রাতে উল্টা পাল্টা কিছু করার চেষ্টা করে কোন দয়ামায়া না দেখিয়ে নাকটা ফাটিয়ে দিতে হবে। এন্ড দিস উইল বি জাস্ট বিগিনিং। তারপর হাত, তারপর পা, এরপর মেরুদণ্ড। মনে মনে চিৎকার করলাম আমি। আজ হতে আমার অগ্নি পরীক্ষা শুরু। হাসান নামের নারী বিদ্বেষী ছ্যাঁচড়াটার পিছনে আঠার মতো সেটে থাকতে হবে। ছ্যাঁচড়ার চেম্বারে, ঘরে বাহিরে যে কোনখানে, কোথাও নারী নির্যাতন করতে দেখলেই ঝাঁপিয়ে পড়তে হবে সাথে সাথে। রুমের খাটটা ফুল দিয়ে সাজানো। সেদিকে তাকিয়ে আমি দাঁত কিরমির করতে লাগলাম। দাঁত কিরমির করতে করতে দেখি ছ্যাঁচড়াটা রুমে ঢুকল। রুমে ঢুকতেই তাকে দেখে আমি অবাক হয়ে গেলাম। জব্বা বদলে একটা টি শার্ট আর ট্রাউজার পরে এসেছে। সম্ভবত জব্বার ভেতরেই পরনে ছিল। ঢং করে রাখা খোঁচা খোঁচা দাড়িতে রীতিমতো ভদ্র দেখাচ্ছে। ভদ্র বেশি ছ্যাঁচড়া। সামনে আসতেই আমি সতর্ক হয়ে মার্শাল আর্টের একটা পজিশন নিয়ে নিলাম। কিন্তু আমাকে অবাক করে দিল তার বিনীত কণ্ঠস্বর। আপনি কি কিছু খাবেন, মাননীয়া? কিঞ্চিত ভ্যাবাচেকা খেয়ে গেলাম। ঘটনা কি? এরপর অবাক হয়ে দেখলাম নিজের অজান্তেই মাথা নাড়ছি। আপনার সারাদিন অনেক কষ্ট হয়েছে। ল্যাপটপটা রেখে কি একটু ঘুমাবেন যদি আপনার কষ্ট না হয়? আবার ভ্যাবাচেকা খেলাম। ছ্যাঁচড়ার চাল বুঝতে পারছি না। কি চাইছে আসলে? আগামীকাল আপনার অফিস আছে। আমি শুনেছি আপনি বিবাহ উপলক্ষে কোন ছুটি নেননি। ঘুমিয়ে পড়বেন কি এখন? এতক্ষণে মতলব বোঝা গেল। আমি ঘুমালেই তার আসল চেহারা বের হবে। রোশো। আমার ঠোঁটে একটা ক্রূর হাসি খেলে গেল। দ্বিরুক্তি না করে ল্যাপটপ নামিয়ে রেখে চুপচাপ শুয়ে পড়লাম। ঘুমের ভান ধরে কারাতের কোপ দেওয়ার জন্য প্রস্তুত আমি, কমরেড শায়লা। চোখের কোণা দিয়ে তাকে দেখার চেষ্টা করলাম, কিন্তু দীর্ঘ অনেকক্ষণ হয়ে গেল কোন অশ্লীল নড়াচড়া খেয়াল করা গেল না। একটু বাদে ছ্যাঁচড়ার বিনীত, বিগলিত এবং ইতস্তত কণ্ঠস্বর শুনলাম। মাননীয়া, আমি কি এই যৌথ বিছানার একাংশে ঘুমাতে পারি? মধ্যখানে বালিশ রেখে? খাট তো আমাদের দুইজনের জন্যই কেনা। আমারও তো আপনার মতোই সমধিকার। আমি চোখ বন্ধ করে মাথা চুলকালাম। বেটাকে খাটে ঘুমাতে দেওয়া যায়?
হুম যায়। তাহলে পিটিয়ে তক্তা বানানোর একটা অজুহাত পাওয়া যাবে। গম্ভীর কণ্ঠে বললাম, ঠিক আছে, কিন্তু ব্যাপারখানা কি হে? ছ্যাঁচড়া এত বিনয়ী হলো কবে হতে? হিসেব মিলছে না তো। এরপর সারারাত পঞ্চ ইন্দ্রিয় ষষ্ঠ ইন্দ্রিয় সবই সজাগ রইল। ছ্যাঁচড়ার একটা চুলও যদি বালিশের সীমানা অতিক্রম করে ব্রাশ ফায়ার করা হবে। সজাগ থাকতে থাকতে কখন যেন ঘুমিয়ে গেলাম আমি। একেবারে ঘুমিয়ে কাদা যাকে বলে। ঘুম ভাঙল সকাল 7টায়। দেখি রুমে কেউ নাই। রান্নাঘরে 1 কাপ চা ডেকে রাখা। টেবিলে চিরকুট। মাননীয়া স্ত্রী, চা পান করে নেবেন। বিনীত, আপনার একান্ত অনুগত স্বামী। ঘটনা বুঝতে পারছি না। একদম না। তারপর চিরকুটখানা আরেকবার পাঠ করে খেপে গেলাম। আমাকে স্ত্রী বলে ডাকে এত বড় সাহস! আবার লিখেছে সে নাকি আমার অনুগত স্বামী। দাঁতে দাঁত চাপলাম। কত বড় সাহস! হাত দুইটা ভেঙে যদি তার ঘাড়ের দুপাশে না ঝুলিয়েছি আমার নাম কমরেড শায়লানা। 4 ফেব্রুয়ারি 2019। সুপ্রিয় কমরেড যারা পড়ছেন, অদূর ভবিষ্যতের কমরেডদের দিক নির্দেশনার জন্য আমি আমার এই অটোবায়োগ্রাফি তথা ব্যক্তিগত জার্নাল লিখে রেখে যাচ্ছি। এখন বিবাহ পরবর্তী রাত 1টা। এখনও আমার তথাকথিত স্বামী আদতে নারীবিদ্বেষী সেই অত্যাচারী পুরুষজাতির অন্যতম সদস্য বাসায় ফেরেনি। বাসায় ফেরেনি মানেই নিশ্চয়ই সে কোথাও লটপট করে বেড়াচ্ছে। বাসায় বিবাহিত স্ত্রী রেখে এসব করে বেড়ানোই হচ্ছে অত্যাচারী পুরুষের স্বভাব। আমি চোয়াল শক্ত করে অনলাইন পোর্টালে একটি কলাম লিখতে যাচ্ছি এখন। উপযুক্ত শিরোনাম খুঁজে পাচ্ছি না, কি দেয়া যায়? এবার দুশ্চরিত্র ডাক্তারের প্রতারণার শিকার হলেন এক সাহসী নারী। হু বাবা! পূর্ববিজ্ঞতা বলে শিরোনামে ডাক্তার পুলিশ এসব শব্দ দেখলেই পাবলিক খাবে ভালো। এবার কই যাবে বাছা? ঠ্যাঙ্গানো হবে জায়গা মত। 100 মাইল গতিতে লিখে চললাম ল্যাপটপে। ঘটনায় মালমশলা ঢাললে সবাই আগ্রহ নিয়ে পাঠ করবে। বাসার সংগ্রামী কমরেড নববিবাহিতা স্ত্রীকে জনৈক ডাক্তার কত উপায়ে নারী নির্যাতন করেন তার বিশদ বিবরণ আবেগ দিয়ে লিখতে হবে। পাঠক পাঠ করে ক্রুদ্ধ হবে, চোখে জল আসবে। লিখে চলেছি আমি। আমার প্রবল মনোযোগ দিয়ে লেখালেখির মাঝে পৃথিবীর একমাত্র ভালো পুরুষ, মহাপুরুষ, আমার আব্বা ফোন দিলেন। কানে ফোন রেখে টাইপ করা চালিয়ে গেলাম। খট খট খট। গত রাত 2টায় সদ্যবিবাহিত স্ত্রীকে মাননীয় ডাকপূর্বক অপমান এবং হেনস্থা করিয়া পরদিন সকাল হতে উধাও এবং সারা রাত বাসায় ফেরেন নাই হাসান নামক জনৈক ডাক্তার। ধারণা করা হচ্ছে, মানসিকভাবে বিপর্যস্ত তার নববিবাহিতা স্ত্রী কমরেড শায়লা আমাদের নারীর আলোকে জানান আর কতকাল বিপ্লবী কমরেডরা স্বামী কর্তৃক প্রতারণার শিকার হবে। দ্রুত টাইপিং চলছে। কেমন আছিস মা? ল্যাপটপে লিখতে লিখতেই জবাব দিলাম, ভালো। জামাইর আজকে নাইট ডিউটি ছিল, তোর ফোন নাম্বার না থাকায় ফোন করতে পারেনি। অ কি ছিল? বিষম খেলাম যেন। আব্বার কথা শুনে ল্যাপটপে ঝড়ের গতিতে টাইপরত আমার হাতখানা যেন ট্রাফিক সার্জেন্টের কঠিন এক লাঠির বাড়ি খেয়ে একটা ছোটখাটো হার্টব্রেক কষল। এতক্ষণ ধরে জনৈক অসচ্চরিত্র ডাক্তার হাসান কর্তৃক স্ত্রীকে নির্যাতনের সুবিস্তারিত ভয়ঙ্কর রগরগে বর্ণনা দিয়ে ল্যাপটপে যা যা লিখেছিলাম গম্ভীর মুখে সব মুছতে লাগলাম। 5 ফেব্রুয়ারি 19। খালুর পত্রিকা অফিসে আমার ন্যাড়া মাথা নিয়ে আমার আড়ালে বিস্তর হাসাহাসি হচ্ছে। একজনকে গতকাল ছড়া কাটতে শুনেছি। বেলু মাথা 4 আনা। চাবি দিলে ঘুরে না। আহা, ওরা যদি জানতো আজ আমার আদর্শে অনুপ্রাণিত হয়ে কত শত কমরেড শায়লা ন্যাড়া মাথায় ঘুরে বেড়াচ্ছে। ফুফাতো বোন নাজমার কলেজে গিয়েছিলাম আজ সকালে। ওকে বুঝাচ্ছিলাম যাতে আমার মতো সেও মাথা নাড়া করে ফেলে। নাজমা, তুই কি মনে করিস না যুগে যুগে নারীদের চুলের শিকলে বেঁধে রাখার কারণেই নারীজাতির এত পশ্চাদপদতা? কমরেড নাজমা চোখ মুখ শক্ত করে বলল, অবশ্যই কমরেড শায়লা আপা। তুই কি মনে করিস না মাথায় লম্বা চুল থাকা মানেই অত্যাচারী পুরুষের অধীনতা শিকার? অবশ্যই। তোর কি মনে হয় না এই শিকল আজ ভাঙা দরকার? নাজমা যেন আবেগে কেঁদে ফেলবে।
নিশ্চয়ই কমরেড শায়লা। আমি হাতের আড়ালে লুকিয়ে রাখা রেজরটা বের করে গম্ভীর হয়ে বললাম, আয়া এক্ষুনি তোর মাথাটা ন্যাড়া করে দিই। এতক্ষণ ধরে ঝিঝি করতে থাকা কমরেড নাজমার মুখের রং পলকেই বদলে গেল। কমরেড শায়লা, মানে আপু আমি একটু টয়লেটে যাব। খামোশ। মাথা ন্যাড়া করবি কিনা বল। নাজমা কাঁদো কাঁদো হয়ে বলল, আপা মাথা ন্যাড়া করলে আব্বা আমাকে ঘর থেকে বের করে দিবে। আমি কই যাব? বলেই হাউমাউ কান্না। আমি বিরক্ত হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। নাজমাকে এখনো আমি সত্যিকারের কমরেড বানাতে পারি নাই। মাথা ন্যাড়া করার কারণে পত্রিকার সম্পাদক কর্তৃক আজ সরকারের জনৈক এমপির সাক্ষাৎকার নেওয়া হতে আমাকে অব্যাহতি দিয়ে একটা প্রজেক্ট ধরিয়ে দেওয়া হয়েছে। প্রজেক্টের নাম বাংলাদেশে গলদা চিংড়ি চাষের ভবিষ্যৎ। এর চেয়ে পুরুষ জাতির ভবিষ্যৎ নিয়ে লিখতে দিলেও তো হতো। গলদা চিংড়ির ভবিষ্যৎ একটা গবেষণার জিনিস হলো। সারাদিন আমার অনেক হ্যাপা ছিল। সন্ধেও বাসায় ফিরে হালকা কিছু খেয়ে এক ঘুমে রাত কাভার করার পরিকল্পনা। যদিও গভীর ঘুমেও আমি কমরেড শায়লা যে কোনো ধরনের আক্রমণ প্রতিহত করতে সদা সর্বদা প্রস্তুত। বাসার দরজার লকের দুটো চাবি। একটা আমার কাছে, একটা ছেঁচড়ার কাছে। আমার মালিকানাধীন গৃহাংশের যাবতীয় জিনিসপত্র আমি বিশেষ উপায়ে সাজিয়ে রেখেছি। কেউ আমার জিনিসপত্র গভীর আগ্রহে ঘাটাঘাটি করলেই আমি, ব্ল্যাক বেল্ট, কমরেড শায়লা, এক নিমিষে বুঝে ফেলব। আর তখন একজন পরনারীর সীমানাধীন সম্পত্তি অবৈধভাবে হাতানোর অভিযোগে কঠিন একটা অবৈধ দখলদারি সংক্রান্ত মামলা ঠুকে দেয়া যাবে। যা বুঝতে পারছি আমাদের পুরুষ হটাও আন্দোলনকে সব পত্রিকার প্রথম পাতায় নিয়ে আসতে অতি দ্রুত আমার আরও কিছু কার্য সম্পাদন করা দরকার। কিন্তু ছ্যাঁচড়াকে বাগে পাচ্ছি না। হাতের কাছে না এলে একটু আরাম করে পিটানো যাচ্ছে না। পিটাতে একটা অজুহাত লাগবে তো। আচ্ছা, একটা ফেক আইডি খুলে ছ্যাঁচড়ার চারিত্রিক সনদটার পরীক্ষা করা যায় না? প্রোফাইল ছবিতে কোন বিদেশি নায়িকার ছবি দিলে? অফিসে কাজের ফাঁকে আমি ফেসবুকে একটা ফেক আইডি ঝুলালাম। ইকবাল হাসান লিখে সার্চ দিতেই বেটার দাঁত কেলানো ছবিটা চলে এলো সাথে সাথে। একটা লুতুপুতু বার্তা পাঠিয়ে দিতে দিতে ছ্যাঁচড়ার ছবিটা দেখতে লাগলাম। দেখতে দেখতে মনে হলো ছ্যাঁচড়ার চেহারা আসলে হালকা পাতলা কাঁঠাল পাতা চিবোতে থাকা পাঠা ছাগলের মতো। সে যাক, আগামী 2 দিনের ভেতরে এই যে বিট খেলে হাসিটা ওটার একটা দফা হয়ে যাবে, ভায়া। হু হু। এখনো তো জানো না বাবা, কত ধানে কত শায়লা। 6 ফেব্রুয়ারি 19। কড়া একটা আন্দোলন চাই আমার। স্লোগান চাই, বাংলার কমরেড এক হও এক হও। আমার গ্রুপের 5000 সদস্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তারা আমার দিকে তাকিয়ে আছে, দ্রুত কিছু একটা করা দরকার। বিশ্বকে বাসযোগ্য করতে সমস্ত নারী বিদ্বেষী, অত্যাচারী, দুশ্চরিত্র পুরুষকে সরাতে হবে। রাজপথে ভয়াবহ আন্দোলন চলবে। আমি হব সেই আন্দোলনের কাণ্ডারি। তাই তো বিবাহ নামের হুতাশনে আত্মবলিদান দিয়েছিলাম। ফেসবুক লাইভ টেলিকাস্টে অনুগত 5000 কমরেড সজল চোখে দেখেছে আমার সেই আত্মবলিদান। আর সেই আমি, কমরেড শায়লাকে, কিনা এখন বাংলাদেশি গলদা চিংড়ি চাষের ভবিষ্যৎ জানতে মৎস্যবিদ মনসুর আহমেদের অ্যাপয়েন্টমেন্টের জন্য ছোটাছুটি করতে হচ্ছে। এটা কোন কথা? আজকে সকালে ছ্যাঁচড়া আমার বালিশের নিচে একটা চিরকুটে একটা কবিতা লিখে গেছে, এইমাত্র বালিশ উল্টাতেই চোখে পড়ল। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। কবিতা পড়েই আমার চোয়াল শক্ত হয়ে গেল, হাত মুষ্টিবদ্ধ। এই কবিতা দিয়ে এখন নারী নির্যাতনের মামলা ঠুকে দেয়া যাবে। এই উদ্দেশ্যপ্রণোদিত কবিতার মাধ্যমে আমাকে মানসিকভাবে নির্যাতন করা হয়েছে, আমার ন্যাড়া মাথাকে হেয় করা হয়েছে। আমি আজই মামলা করব। মামলা করার নিমিত্তে বিকেলে থানায় গেলাম। যথারীতি মামলা তো নিলই না। তার উপর আমার ন্যাড়া মাথার দিকে সবাই বারবার দৃষ্টি নিক্ষেপ করছিল। আমি ভ্রুক্ষেপ না করে এএসপি, অত্যাচারী পুরুষ সমাজের আরেক অনন্য প্রতিনিধি, সুজনের সাথে দেখা করলাম। সুজন আমাদের পরিচিত। এর আগেও 2-1 বার মামলা করতে এসেছিলাম।
থানার ওসি ঝামেলা পাকিয়ে আমাকে পাঠায় সুজনের অফিসে। কিভাবে যেন সে আমার বাবাকে চিনে। তারপর হতে প্রতিবার মামলা করতে এলে তার সাথে আমার ঝগড়া হয়। ঝগড়া হাতাহাতির পর্যায়ে যাওয়ার মুহূর্তে সে আব্বাকে একটা করে ফোন দেয়। আর আব্বা এসে আমার হাতে পায়ে ধরে আমাকে বাসায় নিয়ে যান। আজকে আর সেটি হচ্ছে না। আজকে আমার মামলা সে নিতে বাধ্য। উপযুক্ত প্রমাণ সহ নিয়ে এসেছি। সুজন চা পান করছিল। মাথা ন্যাড়া জিন্স টপস পরিহিত একজন মানুষকে তার রুমে প্রবেশ করতে দেখে একটু হতভম্ব হয়ে তাকিয়ে রইল। কে আপনি ভাই? এই কে আছিস? এখানে পাগল ঢুকলো কি করে? আমি বিরক্ত হলাম। ন্যাড়া মাথা, টপসের জিন্সে আর যাই হোক আমাকে পাগল মনে করার কোন কারণ নাই। আর আমাকে ভাই ডাকা মানে আমাকে অত্যাচারী পুরুষ সমাজের কাতারে ফেলা। আমি শীতল দৃষ্টিতে সুজনের দিকে তাকালাম। সুজন, আমি শায়লা। দীর্ঘ একটাক্ষণ আমার দিকে তাকিয়ে সুজন হো হো করে হেসে ফেলল। শায়লা, এ কি অবস্থা তোমার? চাচা বলছিল তোমার বিয়ে হয়েছে 2 দিন আগে। সত্য নাকি? আমি জবাব না দিয়ে গম্ভীর মুখে কবিতাটা সুজনের হাতে তুলে দিলাম। আর মনে মনে কল্পনা করলাম, একদিন এই হারামজাদার অধিষ্ঠিত জায়গায় একজন সংগ্রামী কমরেড নারী থাকবে। কনস্টেবল, আর্দালি, পিয়ন, দারোয়ান সর্বত্র বিচরণ করবে আমার সংগ্রামী কমরেডরা। আর এদের স্থান হবে রান্নাঘরে। ভাবতেই চোখ ভিজে আসে। মামলা ঠুকে দাও। আমার স্বামী ছ্যাঁচড়াটা নিয়মিত চিরকুট কবিতা লিখে আমাকে হয়রানি করার প্রচেষ্টা চালাচ্ছে। হাজবেন্ড তার ওয়াইফকে রোমান্টিক চিরকুট লিখবে, কবিতা লিখবে, গান লিখবে। কবিতা গান না লিখে কি প্রেসক্রিপশন লিখবে? কবিতা লেখা, এটা কি মামলা করার জিনিস? অবশ্যই। এটা এক ধরনের হ্যারাসমেন্ট, বুলিং। আমাকে হেয় করার জন্য, মানসিকভাবে বিপর্যস্ত করার জন্য কবিতাটা লেখা হয়েছে। ভাবি, এটা তো ওনার লেখা না, জীবনানন্দ দাশ নামে একজন কবির লেখা। মামলা করলে আপনার স্বামী এই কথাই বলবেন। তখন কি করবেন? জীবনানন্দ দাশ আর ইকবাল হাসান দুজনের নামেই মামলা দিয়ে দাও। দুজনে যুক্তি করে এই কবিতা লিখেছে। ভাবি, জীবনানন্দ দাশ তো অনেক আগেই পৃথিবী থেকে গত হয়েছেন। গত বলে কি? ওহ, এইটা ওই জীবনানন্দ দাশ, ক্লাস 8-এর সেই আবার আসবে ফিরে? আমি মাথা চুলকালাম। উত্তেজনায় জীবনানন্দ দাশ নামটা শুনে ভেবে নিয়েছিলাম এই জীবনানন্দ দাশ ছ্যাচড়ার কোন বন্ধু হয়তো। কবি জীবনানন্দ দাশ আমার আব্বার প্রিয় কবি। যেহেতু আব্বা একজন মহাপুরুষ, জীবনানন্দ দাশও নিঃসন্দেহে একজন মহাপুরুষ। তাকে ছ্যাচড়ার বন্ধু আরেক ছ্যাচড়া ভাবার জন্য আমি মনে মনে ক্ষমাপ্রার্থীই হলাম। পাঠ্যবইয়ের বাইরে লিখিত কোন পুরুষ কবি সাহিত্যিকের কবিতা সাহিত্য পাঠ নেই আমার। আমি শুধু নারী লেখকদের কবিতা সাহিত্য পড়ি। কারণ জগতের প্রায় অধিকাংশ পুরুষ কবি সাহিত্যিকই একজন মানসিক বিকারগ্রস্ত। তাদের অধিকাংশের নিকু নিকু কবিতা সাহিত্য রচনার একটাই উদ্দেশ্য, কোমলমতি নারীকে ফাঁদে ফেলা। আমাদের সামনের একটা স্পেশাল মিশন আছে এই সব বিভ্রান্ত, মাথা খারাপ, দুষ্ট কবি সাহিত্যিক নিয়ে। সেদিন বেশি দূরে নয় যেদিন নারীকে হেয় করে লেখা সকল অশ্লীল কবিতা সাহিত্য রোল করে স্ব লেখকের গোপন গৃহদ্বারে প্রবেশ করানো হবে। সুজনের সাথে আরও কিছুক্ষণ বাকবিতণ্ডা করে ওর অফিস হতে বেরিয়ে গেলাম। সে আবার আব্বাকে ফোন না দেয়। মনটা কেন জানি খচখচ করছে। কিছু একটা গোলমেলে মনে হচ্ছে। রিকশায় উঠে খেয়াল হলো, সুজন আজকে আমাকে বারবার ভাবি বলে ডাকছিল। আর প্রেসক্রিপশন লেখার কথা বলল। ঘটনা কি? 7ই ফেব্রুয়ারি 19। ঘটনা জানলাম আজ সকালে। ভাইয়া ফোন দিয়েছিল। কি রে জনি সিন্স, বাসায় আয় আজকে। ভাইয়া মাথা ন্যাড়া করার পর হতে জনি সিন্স বলে ডাকছে আমাকে। জনি সিন্স কি জিনিস জানতে গুগলে সামান্য সার্চ দিয়েছিলাম। কি জিনিস আবিষ্কার করে ঠান্ডা হয়ে গিয়েছি। আমাকে একজন কদর্য পুরুষের নাম ধরে এভাবে ডাকবে না। আই অবজেক্ট। আচ্ছা আচ্ছা। বাসায় আয়, আম্মা কান্নাকাটি করছে। আর বলছে, এটা কি বিয়ে না অন্য কিছু।
বাপের জন্মে এমন কাণ্ডকারখানা দেখিনি। ছি, আর কি মেয়ে পেটে ধরলাম, মায়ের জন্য সামান্য মায়া মমতা নাই। ভাইয়া অভিনয় করে কথাগুলো বলছিল আর আমার হালকা মন খারাপ বোধ হচ্ছিল, কিন্তু সাথে সাথে সেটা ঝেড়ে ফেললাম। আমাকে আবেগী হলে চলবে না, কমরেডদের আবেগ থাকতে নাই। তাছাড়া আম্মাকে আমি অসংখ্যবার কমরেড বানানোর চেষ্টা করেছি, পারি নাই। শেষবার আমাকে কান ধরে বাসা থেকে বের করে দিয়েছিলেন, তখন আমি ইউনিভার্সিটির ফাইনাল ইয়ারে। তুই নাকি সুজনের কাছে গিয়েছিলি মামলা করতে? হ্যাঁ, সুজন তো হাসানের কলেজমেট, জানতি না? ওহ, এই তাহলে কাহিনী। প্রচণ্ড রাগে আমার মুখ দিয়ে আর কোন শব্দই বের হলো না। ফোন কেটে দিলাম। আর না, ছ্যাঁচড়াটাকে আজকেই টাইট করব, কঠিনভাবে টাইট দিব। ফেক আইডির ইনবক্স খুলে দেখলাম আমার পাঠানো লুতুপুতু মেসেজটার নিচে অপঠিত মেসেজ। ছ্যাঁচড়া একটা প্রত্যুত্তর দিয়েছে। শ্রদ্ধেয়া, আপনার আন্তরিক কুপ্রস্তাবে রাজি হতে পারছি না বলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার গৃহে একজন সম্মানিত ন্যাড়া মাথার নববিবাহিতা রয়েছেন, আমি তার কাছে দায়বদ্ধ। তিনি ব্যতীত পৃথিবীর তাবৎ ছলনাময়ী দুষ্ট নারী সমাজের কাছ হতে আমি 100 হাত তফাতে থাকি। আমি নারী বিদ্বেষী মানুষ, তবে ন্যাড়া মাথার জিন্স টপস পরিহিতা কাউকে দেখলে প্রবল ভালোবাসা অনুভব করি। ভালোবাসা শব্দটা পাঠ করে আমি হাত মুঠো করে বাতাসে বৃথা আস্ফালন চালালাম। শব্দটা দেখেই কেমন বিস্মিতাবোধ হচ্ছে। এই লোকের সমস্যা কি? সে কি চায়? তার ভালোবাসা থেকে বাঁচার জন্য কি এখন আমাকে উইগ আর শাড়ি পরে ঘুরে বেড়াতে হবে? দাঁত কিরমির করলাম আমি। সন্ধ্যায় বাসায় ফিরলাম। ছ্যাঁচড়া তার অংশে টেবিলে বসে মোটা একটা বই পড়ছিল। আমি হাত মুখ ধুয়ে বিছানায় বসলাম। ল্যাপটপে আজকে আমার অনেক কাজ। রাত 8টার দিকে ছ্যাঁচড়া বিছানার কাছাকাছি এসে কয়েকবার ঘুরঘুর করে গেল। আমি 2 ঠ্যাং ছড়িয়ে বসায় সম্ভবত সাহস করে বিছানায় উপবিষ্ট হতে পারছে না। আমার ঠ্যাং ছড়িয়ে উপবিষ্ট হওয়ার চেষ্টা করে দেখুক খালি একবার। ডাক্তারি বিদ্যেটা ভুলিয়ে দেব। আমি গম্ভীর মুখে ল্যাপটপে গলদা চিংড়ি চাষের ভবিষ্যৎ নিয়ে ঘাটাঘাটি করছি আর চোখের কোণা দিয়ে ছাঁচড়াকে পর্যবেক্ষণ করছি। যে কোনো সময় আমার উপর শত্রুর ভয়াবহ আক্রমণ হতে পারে, তাই আমি কমরেড শায়লা সর্বদা প্রস্তুত। মৎস্যবিদ মনসুর আহমেদের সাথে আগামীকাল অ্যাপয়েন্টমেন্ট। বেটার সাথে কি কি প্রশ্ন করব তালিকা করেছি একটা। 1. গলদা চিংড়ির নাম গলদা হলো কেন? কেন গলদি নয়? এই দা কি পুরুষবাচক শব্দ নয়? নারী গলদা চিংড়িকে গলদি কেন বলা হবে না? কেন এই বৈষম্যের হাহাকার আজ চিংড়ি সমাজে? 2. আপামর নারী গলদি চিংড়ি সমাজের বৈষম্য নিরসনে কি কি মৌলিক অধিকারের বাস্তবায়ন থাকা উচিত বলে আপনি মনে করেন? 3. আপনি কি নারী গলদা চিংড়িদের কখনো আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন যাতে তারা প্রতিকূল পরিবেশে নিজেদের বাঁচাতে পারে? 4. খামারের প্রতিটি গর্ভবতী গলদি চিংড়ির স্বাস্থ্যসেবা উন্নয়নে কি কি পদক্ষেপ গ্রহণ করছেন? 5. অত্যাচারী, দুশ্চরিত্র পুরুষ গলদা চিংড়িদের দমনে আপনারা কি কোন আইন প্রণয়ন করেছেন? আমি কি বিছানায় বসে একটু কথা বলতে পারি? আমি চোখ কপালের 2 হাত উপরে তুলে তাকালাম। বালিশের ওপারে তার সাম্রাজ্য, এপারে আমার জিনিসপত্র, ওই পারে তার। সে কি আজ সীমা লঙ্ঘন করতে চায়? সীমা লঙ্ঘন করলে আমি কমরেড শায়লা আজই তাকে গৃহপ্রবেশের মুখে উল্টো করে ঝুলিয়ে রাখব। সাবধানী চোখে তাকালাম। শ্রদ্ধেয় বউ, আপনি কি রাতের খাবার খেয়েছেন? চোখ কপাল থেকে 2 হাত উপরে উঠিয়ে ছ্যাঁচড়াকে জরিপ করলাম। বউ শব্দটা শুনে মাথার ভিতরে কোথাও একটা ট্রান্সফর্মার বিস্ফোরিত হয়েছে। বউ একটা হয়রানিমূলক শব্দ। সেই শব্দের মাধ্যমে সম্বোধন করে আমাকে মানসিকভাবে অপদস্থ করা হচ্ছে, রোসো বাছা। ল্যাপটপটা শব্দ করে কোল থেকে নামিয়ে পাশের ডেস্কে রাখলাম। শব্দ শুনে ছ্যাঁচড়া ভরকে গিয়ে আমার দিকে তাকালো। আমি সব কটা দাঁত বের করে আমার সবচেয়ে নিষ্ঠুর হাসিটা দিয়ে খাট হতে মেঝেতে তায়াকেন্দর বিশেষ অবস্থানে দাঁড়ালাম।
একবার এক ইভটিজারকে এইভাবে মেরে হাসপাতালে পাঠিয়েছিলাম। হোয়াট ডু ইউ মিন বাই বউ? বউকে এখানে? আমার সাথে ফাজলামি করেন? যুগে যুগে নারীরা পুরুষের এসব বউ ডাকা ফাঁদে পড়েছে, নির্যাতিত হয়েছে, করেনি কোন প্রতিবাদ? বউ ফৌ ডেকে নারীকে মানসিকভাবে দুর্বল বানিয়ে অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন যুগে যুগে অনেক হয়েছে। কিন্তু আর নয়। এবার হামলা। আমি তড়িৎগতিতে ছুটে গেলাম, উদ্দেশ্য ছ্যাঁচড়াকে মাথার উপর তুলে আছাড় মারব। কিন্তু ছুটে কাছাকাছি আসতেই শেষ মুহূর্তে কি যেন হলো। দেখি আমি হঠাৎ আকাশের উপর উঠে যাচ্ছি। তারপর ধরাম। জ্ঞান হারানোর আগে ছ্যাঁচড়াকে বলতে শুনলাম, হায় আল্লাহ, এ আমি কি করলাম? ফ্লোরের উপর পাউডার পড়েছিল। পাউডারে পা দেয়ায় চিৎপটাং হয়ে গেছি। আমি বাসায় আসার আগে ছ্যাঁচড়া পাউডার মেখে রূপচর্চা করছিল খুব সম্ভবত। এত দেখি রীতিমতো অত্যাচারী পুরুষজাতির কলঙ্ক। 5 মিনিট অজ্ঞান ছিলাম, উঠে দেখি বিছানায় শুয়ে আছি, মাথার পিছনে প্রচণ্ড ব্যথা। মাথার কাছে উৎকণ্ঠা নিয়ে কেউ একজন বলে উঠল, মাননীয়া, দেখি এদিকে তাকান, এখানে আঙুল কয়টা? আঙ্গুল? কোথায় আঙ্গুল? কার আঙ্গুল? কেন আঙ্গুল দেখাতে চায়? মাথা পরিষ্কার হতেই বুঝলাম কণ্ঠটা ছ্যাঁচড়ার। চোখের সামনে তার কদলি মার্কা আঙ্গুলগুলো ঝুলিয়ে রেখেছে। আঙুল কয়টা মানে? এতগুলো আঙুল আমার চোখের সামনে ঝুলিয়ে কি বোঝাতে চায় সে? বিবাহিত স্ত্রীকে এ ধরনের অশ্লীল ইঙ্গিতপূর্ণ আচরণের জন্য আইনের কত নং ধারায় কি আছে এইসব ভাবতে ভাবতে ক্ষেপে বোম হওয়ার আগেই থতমত খেলাম। গুনে গুনে দেখি ছ্যাঁচড়ার এক হাতে 10টা করে মোট 20টা আঙ্গুল। 1 2 3। আবার গুনলাম, আবারও 20টা। ঘটনা কি? মাথা চুলকাতে যেয়ে দেখি ডান হাত নাড়াতে গেলেই একটা কটকট শব্দ হচ্ছে। আপনার 2 হাতে 20টা আঙ্গুল কেন? বলেই তার মুখের দিকে তাকালাম। দেখি ছ্যাঁচড়ার মাথাও 2টা দেখা যাচ্ছে। এবার হতভম্ব। মাথা 2টা হলো কি করে? আরেকটা মাথাকে ফিট করে লাগিয়ে দিয়েছে। আমার হাতে 20টা আঙ্গুল না। আপনি সম্ভবত সবকিছু ডাবল দেখছেন, মাননীয়া। ওহ, তাই তো। এজন্যই। কয়েকবার চোখ পিটপিট করতেই আস্তে আস্তে দৃষ্টিশক্তি স্বাভাবিক হতে লাগলো। আর আমি দেখলাম ছ্যাঁচড়া উদ্বিগ্ন মুখে আমার দিকে তাকিয়ে আছে। আমি খুব দুঃখিত। ফ্লোরের উপর ফিনিশ পাউডার দিয়েছিলাম। গতরাতে তেলাপোকা উড়ছিল। আমি জোকার তেলাপোকা খুব ভয় পাই। এই তাহলে কাহিনী। শুনেই আমার ঠোঁটে হাসি ফুটল। ছ্যাঁচড়াকে শায়েস্তা করার একটা ভয়াবহ প্ল্যান মাথায় এসেছে। একটা নাপা খেয়ে নিন। আমি নিয়ে আসছি। খামোশ। আমি নিজেই নিয়ে খেতে পারবো। আর আপনার এই কদলি মার্কা আঙ্গুলগুলো সরান চোখের সামনে থেকে। অশ্লীল লাগছে। ছ্যাঁচড়া একটু ভ্যাবচেকা খেয়ে সাথে সাথে আঙ্গুলগুলো পকেটে ঢুকিয়ে ফেলল। সরি। আর হ্যাঁ, আপনি আমাকে কথায় কথায় এত সম্মান দেখাচ্ছেন কেন? আমি শুনেছিলাম আপনি নারী বিদ্বেষী। ছ্যাঁচড়ার মুখের দিকে তাকালাম। আমার চোখে একদম কাঁচা খেয়ে ফেলব দৃষ্টি। এভাবে শুয়ে শুয়ে কথা বলতে কেমন যেন লাগছে। উঠে বসতে যেয়ে মনে হলো গায়ের উপর কোন ট্রাক চলে গিয়েছিল। আমাকে উঠে বসতে দেখে হা হা করে ছ্যাঁচড়া আমাকে ধরে ফেলল। আপনি রেস্ট নিন। আমি নাপা আনছি। আগে প্রশ্নের উত্তর দিন। ছ্যাঁচড়া চুপ করে রইল। সত্যি কথা বলবো? সত্যি না বলে কই যাবা বাছা? আমি দাঁত কিরমির করলাম। ঘটনা কি খুলে বলেন? ছ্যাঁচড়া একটু চুপ থেকে জবাব দিল, আপনি ছোটবেলায় যেদিন ক্রিকেট ব্যাট দিয়ে আমার মাথা ফাটিয়েছিলেন, সেই দিন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম ভবিষ্যতে নারী সমাজের কাউকে বিবাহ করতে বাধ্য হলে আপনাকে করব। আপনাকে ছাড়া আর কাউকে নয়। তাছাড়া আমি বিবাহ করছিলাম না দেখে বাসায় মা অনশন ধর্মঘট করছিল। এজন্যই। বটে। আমি দাঁত কিরমির করলাম। উত্তর পেয়েছেন। এখন নাপা নিয়ে আসছি। খেয়ে চুপচাপ শুয়ে থাকুন। ছ্যাঁচড়া পাশের রুমে গেল।
ঠিক তখনই দেয়ালের উপর ঠায় বসে থাকা তেলাপোকাটা চোখে পড়ল আমার, আর মাথায় সাথে সাথে একটা পরিকল্পনা খেলে গেল। ইয়েস, মনে মনে হাতের উপর হাত দিয়ে কিল দিলাম আমি। কষ্টে সৃষ্টে কোনোমতে উঠে দাঁড়িয়ে তেলাপোকাটার সুর ধরে হাতে ঝুলিয়ে রাখলাম। আমার তথাকথিত স্বামী ছ্যাঁচড়া এবার বুঝবে মজা। ঠোঁটে একটা নিষ্ঠুর হাসি ঝুলিয়ে রাখলাম। অতীত অভিজ্ঞতা হতে জানি তেলাপোকা যারা ভয় পায় তাদের গায়ে তেলাপোকা ছেড়ে দেয়াটা হলো পৃথিবীর সবচেয়ে নির্মম শাস্তি। ছাছড়া রুমের দিকে আসছে পদশব্দ শুনছি। আমি কান খাড়া করে শুনছি আর গুনছি 1 2 3। 10 গোনার সাথে সাথে ছ্যাঁচড়া হাসি মুখে রুমে ঢুকল। আর ঢুকতে না ঢুকতেই আমি তেলাপোকাটা ছুড়ে দিলাম ঠিক তার গাল বরাবর সই করে। 1 সেকেন্ড হতচকিত হয়ে রইল ছ্যাঁচড়া, তারপরই ছোটখাটো একটা আর্তচিৎকার শোনা গেল। আ তে তে তে, লা পোকা, বাঁচাও। লক্ষ্মী তেলাপোকাটা প্রচণ্ড ভালোবাসায় ছ্যাঁচড়ার নাকের ডগা ঝাপটে ধরে রেখেছে। আমি ছাড়া এই পৃথিবীতে এখন ছ্যাঁচড়াকে বাঁচানোর কেউ নাই। বাঁচাও বাঁচাও। নাকের উপর একটি তেলাপোকা নিয়ে রুমের এ প্রান্ত হতে ওই প্রান্তে আমার তথাকথিত স্বামী ওরফে ছ্যাঁচড়া চিৎকার করতে করতে ছোটাছুটি করছে। তার নাক গভীর ভালোবাসায় আঁকড়ে ধরে রাখা। তেলাপোকাটা সম্ভবত ফিনিশ পাউডার খেয়ে হালকা নেশাগ্রস্ত অবস্থায় আছে। আমি জিভ বের করে একটা ছুকছুক শব্দ করলাম। এই ছ্যাঁচড়া না একজন ডাক্তার? মানুষ কেটে বেড়ায়? সন্দেহজনক। ছ্যাঁচড়ার ডাক্তারি সার্টিফিকেট আজ এই মুহূর্তে প্রশ্নবিদ্ধ। আমি এখন ফেসবুক লাইভে আছি। ছ্যাঁচড়ার এই শাস্তিপ্রাপ্তির দৃশ্য আমার পুরুষ হটাও গ্রুপের 5000 কমরেড সরাসরি দেখতে পাচ্ছে। মন্তব্যে ভেসে যাচ্ছি আমি। কমরেড শায়লার জয় হোক। অত্যাচারী স্বামীর নাক গুড়িয়ে দাও, পুড়িয়ে দাও। স্বামী ছ্যাঁচড়ার চামড়া তুলে নিব আমরা। অবসান হোক সকল অত্যাচারী নারী বিদ্বেষী পুরুষের। এই ভিডিও ভাইরাল করতে হবে। জয় হোক বাংলার সকল সাহসী তেলাপোকার। একজন প্রস্তাব দিয়েছেন তেলাপোকাকে আমাদের গ্রুপের সদস্য করে কমরেড তেলাপোকা উপাধি প্রদানের জন্য। আমি ভেবে দেখলাম বিষয়টা খারাপ হয় না। 6 পায়ে নাক আঁকড়ে ধরার স্টাইল দেখেই বোঝা যাচ্ছে তেলাপোকাটা বিশেষ কমান্ডো প্রশিক্ষণ প্রাপ্ত। হয়তোবা তারও এই পৃথিবীকে কিছু বলার আছে। তেলাপোকাটা হয়তো ঠিক আমাদের মতোই এই পৃথিবীর তাবৎ পুরুষ তেলাপোকা জাতির অত্যাচারে অতিষ্ঠ। বাংলার সকল অত্যাচারী পুরুষকে এভাবে নাকানি চুবানি খাওয়ানোর জন্য তেলাপোকাটাকে আমরা সসম্মানে প্রতিপালন করতে পারি। কমরেড তেলাপোকা নামে একটা আইডিও খোলা যায়। সেখানে প্রোফাইল পিকচারে থাকবে কমরেড তেলাপোকার ভিসাইনযুক্ত সেলফি। এসবই ভাবছিলাম আর বিছানার পাশে সুবিধাজনক জায়গায় দাঁড়িয়ে পুরো দৃশ্যটা ভিডিও করছিলাম। আচমকা খেয়াল করলাম 2 চোখ তাড়া করে ছুটতে ছুটতে ছ্যাঁচড়া ঠিক আমার দিকেই আসছে। মাননীয় স্ত্রী, বাঁচান আমাকে প্লিজ, ইয়া আল্লাহ। আমি ভ্যাবাচেকা খেলাম। প্রস্তুত হয়ে একপাশে সরে যাওয়ার পূর্বেই ছ্যাঁচড়া আমার গায়ের উপর এসে হুমড়ি খেয়ে পড়ল। এমনিতেই খানিক আগে ফিনিশ পাউডারের উপর হোঁচট খেয়ে শরীরের কলকবজা নড়বড়ে হয়ে গিয়েছিল, তাল সামলাতে না পেরে আমি বিছানার উপর পড়লাম। ছ্যাঁচড়া পড়ল ঠিক আমার উপর। আমার এবং ছ্যাঁচড়ার নাকের মাঝখানে এখন দূরত্ব শুধু একটা তেলাপোকা। তাকিয়ে দেখি আতঙ্কে ছ্যাঁচড়ার মুখটা সাদা হয়ে গেছে। তার ঘন ঘন নিঃশ্বাস এসে পড়ছে ঠিক আমার নাকের উপর। নিঃশ্বাসের ভোগ ভোগ গন্ধে এক মুহূর্তেই অতিষ্ঠ হয়ে গেলাম আমি। নিজের অজান্তে ডান হাতে ঠাস করে প্রচণ্ড একটা থাপ্পড় বসালাম ছ্যাঁচড়ার নাকে। থাপ্পড়ের সাথে সাথে কমরেড তেলাপোকা উড়ে গিয়ে কোথায় যেন পড়ল। সেই সাথে ছ্যাঁচড়া হাত দিয়ে তার অশ্লীল নাকটা চেপে ধরে যন্ত্রণাকাতর শব্দ করতে করতে আরেক পাশে সরে গেল। আমি হাউমাউ করে উঠে বসলাম। আমার সাহসী কমরেড তেলাপোকা। আমি কি করলাম? কি হলো? আমি কি করে বসলাম? এক অত্যাচারী দুষ্ট চরিত্রের পুরুষের জন্য আমি আজ বাংলার এক কমরেড তেলাপোকাকে আঘাত করেছি। দাঁত কিরমির করলাম আমি, কষ্টে চোখ ভিজে যাচ্ছে। আমি কি করে এক সংগ্রামী কমরেডকে এভাবে আহত করলাম? ইতিউতি করে গৃহকোণ তন্ন তন্ন করে আমি কমরেড তেলাপোকাকে খুঁজতে লাগলাম।
আমার আহত সাহসী কমরেডকে বাঁচানোর জন্য যা করতে হয় করব আমি। খুঁজতে খুঁজতে 1 মিনিট পর আবিষ্কার করলাম আমার থাপ্পড় খেয়ে কমরেড তেলাপোকা টেবিলে রাখা পানির গ্লাসে গিয়ে পড়েছে। গ্লাসের পানিতে চুপচাপ ভাসছে সে। আমি শঙ্কিত হলাম। বেচারা হার্ট অ্যাটাক করেনি তো? হাতে পায়ে ফ্র্যাকচার হয়নি তো? তেলাপোকার অবশ্য হাত পা আলাদা করা যায় না যদিও। আহারে, তার সহযোদ্ধা এক কমরেডের কাছ হতে এমন একটা থাপ্পড় সে নিশ্চয়ই আশা করেনি। আমি আসছি কমরেড তেলাপোকা, একটু অপেক্ষা করো, বিড়বিড় করে বললাম আমি। মানুষের হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেলে মুখে মুখে লাগিয়ে শ্বাস প্রদান করা হয়, বুকে ঘন ঘন চাপ দিয়ে হার্ট চালু রাখা হয়, এটাকে সিপিআর বলে। এখন আমাকে ইউটিউবে সার্চ দিতে হবে, হাউ টু পারফর্ম সিপিআর অন ককরোচ। কি উপায়ে সিপিআর দেয়া যায়? আঙুল দিয়ে একটা চাপ দিলই তো কমরেড তেলাপোকার পেটের নাড়িভুড়ি সমেত সবকিছু বের হয়ে আসার কথা। ভাবতে ভাবতে আমার চোখ ভেসে যাচ্ছে, সহযোদ্ধা কমরেড তেলাপোকার জীবনাশঙ্কায় আশঙ্কিত আমি। আর পাশে আমার তথাকথিত স্বামী চ্যাচড়াটা ক্যাকো করছে নাকে সামান্য একটা থাপ্পড় খেয়ে। মন চাইল উজবুকটাকে আরেকটা ঘুষি মারি। চোখ মুখ শক্ত করে আমি কমরেড শায়লা আমারই আরেক কমরেডকে উদ্ধার করতে প্রস্তুত, ঠিক সেই মুহূর্তে চ্যাচড়া বলে উঠল, মাননীয় আমার পালসটা একটু দেখবেন? আমার বোধহয় প্রেশার ফল করেছে, আমাকে একটা স্যালাইন বানিয়ে দিন। শুনেও পাত্তা দিলাম না আমি। একজন অত্যাচারী পুরুষের জীবনের চেয়ে একজন কমরেড তেলাপোকার জীবনের মূল্য অনেক অনেক বেশি। ডেস্কে গ্লাভস রাখা ছিল। গ্লাভস পরে গ্লাসের পানি হতে সাবধানে উদ্ধার করে দেখি কমরেড তেলাপোকার কোন নড়াচড়া নাই, থেতলে গিয়ে অনেক আগেই সম্ভবত তার ভবলীলা সাঙ্গ হয়ে গেছে। আমি এক মুহূর্ত চুপ থেকে পরক্ষণেই হাউমাউ করে কেঁদে ফেললাম। কমরেড তেলাপোকা, আপনার এই আত্মত্যাগ আমরা বৃথা যেতে দেব না, কখনোই না। মাননীয় ওষুধের বক্সে স্যালিন আছে, আমাকে একটা স্যালাইন বানিয়ে দিন প্লিজ। আমার মাথা ঘুরাচ্ছে। স্যালাইন? একজন কমরেডের মৃতদেহ সামনে রেখে আমি কি করে তার আমার শত্রুকে সর্বত্রই স্যালাইন পান করাই? আমি শীতল চোখে তাকালাম ছ্যাচড়ার দিকে। ছ্যাচড়া আমার দৃষ্টির সামনে কুঁকড়ে গেল। ঠিক আছে ঠিক আছে, আমি নিজেই স্যালাইন বানিয়ে নিচ্ছি। রুম লাগোয়া বারান্দায় ফুলের টব আছে। ফুল গাছের নিচে কমরেডকে শুইয়ে দিয়ে আমি স্যালুট ঠুকলাম। আমার সাথে সাথে স্যালুট ঠুকল পুরুষ হটাও গ্রুপের বাকি 5000 সদস্য। কমরেড তেলাপোকার মহাপ্রয়াণে সবাই আজ ব্যথিত। হোক সে তেলাপোকা, তবু সে তো আমাদের জন্যই আজ নিজের ক্ষুদ্র তেলাপোকা জীবনকে উৎসর্গ করেছে। স্যালুট ঠুকে পিছন ফিরে দেখি ছ্যাচড়া মনোযোগ দিয়ে আমার কার্যকলাপ দেখছে। চোখে চোখ পড়তেই হতচকিয়ে গেল। আমি দুঃখিত। তেলাপোকাটা আপনার আত্মীয় ছিল, আমি বুঝতে পারি নাই। জবাব না দিয়ে আমি কঠিন মুখ করে রুমে ঢুকলাম। কাঁদতে কাঁদতে নাকে সর্দি হয়েছে, ঝাড়তে হবে। নাক ঝেড়ে এসে দেখি ছ্যাচড়া আমার অধিকৃত গৃহাংশে দাঁড়িয়ে আছে। আমি দ্রুত কাছে গেলাম। ঠান্ডা মাথায় তাকে জরিপ করলাম। বেটা হাসি হাসি মুখ করে তাকিয়ে আছে। রুমের এই পাশটা আমার। আপনি এখানে কেন? এই অংশে আপনার আশা নিষেধ জানেন না আপনি? মাননীয়, আপনার কষ্টে আমি ব্যথিত। আপনাকে সান্ত্বনা দিতেই আমার আপনার অধিকৃত অংশে আগমন। আপনি আমাকে মাননীয় ডাকা বন্ধ করবেন দয়া করে। আপনার উদ্দেশ্য কি আসলে? আপনি কি চান? চোখে মুখে সন্দেহ ফুটিয়ে আমি তাকিয়ে রইলাম। এই ছ্যাচড়ার আসল উদ্দেশ্যটা জানতে হবে আমার। সে আমাকে পটাতে চায় কেন? সে কি আসলে কোন ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সদস্য? আমাদের গ্রুপের ভবিষ্যৎ গোপন কার্যক্রম জানতে চায়? নাকি তারও কোন নারী খেদাও টাইপ গ্রুপ আছে? ছ্যাচড়া জবাব দিল, আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনই আমার উদ্দেশ্য মাননীয়া। আপনি আজ আমার জীবন বাঁচানোর জন্য নিজের আত্মীয় এক অবোধ তেলাপোকাকে মেরে ফেলেছেন। এ আমি জীবনেও ভুলব না। যেভাবে আমার জীবন বাঁচিয়েছেন, আপনাতে আমি বাধা পড়ে গেছি। আর একটু হলেই আমার কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যেত।
বলেই সে চোখে মুখে প্রেম প্রেম ভাব ফুটিয়ে আমার দিকে তাকিয়ে রইল। ঠোঁটে কেমন অগোছালো একটা হাসি। 2 মিনিট ধরে বেটার সাথে ঠান্ডা মাথায় কথা বলছিলাম, কিন্তু এহেন প্রেম প্রেম ভাবওয়ালা দৃষ্টি আর এই হাসি। এবার আর আমার সহ্য হলো না। কোনোমতে বাম ঠ্যাংটা উপরে তুলে তাকওয়ান্দোর স্পেশাল লাথিটা মেরে দিলাম। একদম চোয়াল সই করে উড়ে গিয়ে দরজার কাছে ফ্লোরে যেয়ে পড়ল ছ্যাঁচড়া। থ্যাপ করে একটা শব্দ হলো, সম্ভবত মিশন সম্পন্ন। 8ই ফেব্রুয়ারি 19, রাত 12টা। ল্যাব এইডের ইমার্জেন্সিতে বসে আছি। নিজের নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ শুনছি চুপচাপ। 1 ঘন্টা আগের কথা। চোয়াল সই করে স্বামী নামক মানুষটার মুখে লাথি মারার 1 মুহূর্ত পর আমি সামনে তাকিয়ে চমকে উঠলাম। দেখি ফ্লোর রক্তে ভেসে যাচ্ছে। এত রক্ত দেখে আমি একটু কেঁপে উঠে স্তব্ধ হয়ে গেলাম। এত রক্ত? এত রক্ত কেন? আমি তো অত জোরে মারিনি। দেখি দরজার পাশে মানুষটা কেমন যেন নিথর হয়ে পড়ে আছে। রক্তের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমি থরথর কেঁপে উঠলাম। গা গুলিয়ে মাথা ঘুরে উঠল হঠাৎ। পৃথিবীটা ভয়ঙ্করভাবে দুলছে। রক্তের রং মারাত্মক রকম লাল। কাপা কাপা হাতে আব্বাকে ফোন দিলাম। আব্বা, রক্ত। কি হয়েছে মা? আব্বা, অনেক রক্ত। আব্বা, কি হয়েছে মা? কোথায় রক্ত? কার রক্ত? হ্যাঁ, তাই তো, কার রক্ত? এই যে মানুষটা অজ্ঞান হয়ে পড়ে আছে, মানুষটার নামটা কি? মনে করতে পারছি না। কার রক্তের কথা বলবো আমি? আব্বা, আয়েশা, আয়েশার রক্ত। আব্বা। আমি হাউমাউ করে কেঁদে উঠলাম। তৎক্ষণাৎ দেখলাম রক্তের ভেতর হতে মানুষটা উঠে বসার চেষ্টা করছে। আমার চোখের সামনে 12-13 বছরের একটা মেয়ের স্কুল ড্রেস পরা রক্তাক্ত লাশ ভেসে উঠল। লাশটার সামনে বসে আছে 2 বেনি করা চুল আর একটা মেয়ে। সেই মেয়েটার পাশে বসে কে যেন বলছে, কিচ্ছু হয়নি আমার। ইটস ওকে শায়লা। মাথা একটু ফেটেছে, ইটস ওকে। শান্ত হও। 2 মিনিট জাস্ট সেন্সলেস ছিলাম। ইটস ওকে। আস্তে আস্তে শ্বাস নাও। ফোনের ওপাশ থেকে শুনতে পেলাম আব্বা শান্ত কণ্ঠে বললেন, শায়লা, আমি আসছি। আর কাউকে ফোন দেওয়ার দরকার নাই। মানুষটা ততক্ষণে মাথার এক পাশ চেপে ধরে টলতে টলতে আমার কাছে এসে বসেছে। আমার শ্বাস প্রশ্বাস দ্রুত তালে পড়ছে। মাথার ভেতরে ঝিঝি পোকার শব্দ শুনতে পাচ্ছি। সাইকোজেনিক হাইপার ভেন্টিলেশন শুরু হয়ে গেছে আমার। এটা হলে দ্রুত শ্বাস নেওয়ার কারণে একটু পরই কার্বন ডাইঅক্সাইডের ঘাটতি শুরু হবে আমার শরীরে। খিঁচুনি শুরু হয়ে যাবে তার পরপরই। আমি জোর করে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। পারছি না। মানুষটা, যার নাম আমি মনে করতে পারছি না, রক্তাক্ত শরীরে আমাকে জড়িয়ে ধরে আছে। শান্ত হও। আস্তে আস্তে শ্বাস নাও। পলিথিন আছে কোথাও? আমি দ্রুত শ্বাস নিতে নিতে কোনো মতে বললাম, আমার ডেস্কের ড্রয়ারে। নিজের সাথে যুঝতে থাকলাম আমি। তার মাঝে ঝাপসা দৃষ্টিতে দেখলাম মানুষটা ছুটে গেল, ডেস্কের ড্রয়ার লণ্ডভণ্ড করে পলি ব্যাগ খুঁজে বের করল। তারপর আবার ছুটে এসে আমাকে জড়িয়ে ধরল। নাও, এটার ভেতর মাথা ঢুকিয়ে শ্বাস নাও। আস্তে আস্তে। কোন তাড়াহুড়ো নাই। আমি পলিব্যাগে মাথা ঢুকিয়ে আস্তে আস্তে শ্বাস নেওয়ার চেষ্টা করতে থাকি। ধীরে ধীরে, খুব ধীরে ধীরে আমার শ্বাস প্রশ্বাসের গতি স্বাভাবিক হয়ে এলো। আমি পলিথিন রেখে মুখ তুলে তাকালাম। শীতল দৃষ্টিতে মানুষটাকে ব্যবচ্ছেদ করতে চাইলাম যেন। মানুষটার চুলে জমাট বাঁধা চাকচাক রক্ত। ঠিক লাগছে এখন একটু? আপনি জানেন কিভাবে আমার সাইকোজেনিক হাইপারভেন্টিলেশনের সমস্যা আছে? শীতল কণ্ঠে জানতে চাইলাম আমি। মানুষটা চুপ করে রইল। আমি হিংস্র কণ্ঠে আবার জিজ্ঞেস করলাম, কিভাবে জানেন? জবাব দিন।
মানুষটা নিরুত্তর, মাথা নত করে আছে। একটু পর মাথা উঁচু করতেই দেখলাম তার চোখে জল চিকচিক করছে। শায়লা, আয়েশা আমার ছোট বোন ছিল। আধ ঘন্টার ভেতর আব্বা এলেন গাড়ি নিয়ে। পিছনে ভাইয়া। আব্বা ছুটে এসেই আমাকে জড়িয়ে ধরলেন। আমি আব্বার বুকে মুখ লুকালাম। ভাইয়ের ভরাট কণ্ঠ শুনলাম। হাসান, ঠিক আছো তুমি? জি ভাইয়া, অ্যাম্বুলেন্স রাখা হয়েছে। ইট উইল বি অলরাইট নাও। সাল 2003। হাই স্কুলের ক্লাস শুরু। নতুন স্কুলে একদম পিছনের বেঞ্চে বসা আয়েশা নামের শান্ত চেহারার মেয়েটার সাথে পানির বোতল দেয়া নেয়ার মাধ্যমে আমার বন্ধুত্বের শুরু হলো। একসাথে হাঁটতে হাঁটতে, খেলতে খেলতেও হয়ে উঠল আমার প্রাণের বন্ধু। আমি ওকে সব ধরনের গল্প করি, কিন্তু ও সারাটা দিন কেমন যেন চুপচাপ। ওর বাসায় যেতে চাইলে নিয়ে যেতে চায় না। আমি কত চাইতাম ওর বাসায় ওর পুতুলগুলো দেখতে। ও শুধু ম্লান হাসত। আমার বাসায় আমি মাঝে মাঝে ওকে নিয়ে যাই। আব্বা আম্মা আয়েশাকে অনেক আদর করেন। আমি, ভাইয়া আর আয়েশা একসাথে খেলি প্রায়, যেন আমরা দুই বোন, এক ভাই। ক্লাস 7-এ ওঠার পর এক বিকেলে আয়েশা প্রথমবারের মতো তার কাঁধে জমাট বাঁধা রক্তের দাগ দেখালো আমাকে। তারপর মুখে একটা বিষণ্ণ হাসি ঝুলিয়ে বলল, শায়লা, আমার আসলে তোমাকে দেখানোর মতো কোন পুতুল নাই। আমি নিজেই একটা ভাঙাচোরা খেলাঘরের ভাঙা পুতুল। বলতে বলতে ফুপিয়ে কেঁদে ফেলল আয়েশা। কাঁদতে কাঁদতে বলল, ওর বাবা মায়ের কথা, ওর বাবার নিষ্ঠুরতার কথা। কেমন পশুর মতো তিনি আয়েশাকে, ওর একমাত্র ভাইকে আর ওর মাকে প্রতিদিন সকাল বিকাল রুটিন করে মারধর করেন। আয়েশার বাবা উনার অফিসেরই এক অস্তনের সাথে পরকীয়ায় জড়িত ছিলেন। এ নিয়ে সারাদিন বচসা ওর বাবা মায়ের। আয়েশা সেদিন আমাকে জড়িয়ে ধরে রেখে বলছিল সেসব কথা। আমি যদিও সব কথা বুঝতে পারছিলাম না। কারো বাবা কি করে কারো মাকে মারে, যেখানে আমার আব্বা কখনো আমার আম্মাকে ছাড়া ভাত খান না। আয়েশা বলেছিল, ওর বাবা মায়ের বিচ্ছেদ হলে ওর মাকে অনেক কষ্ট পেতে হবে, কারণ ওর বাবা মায়ের বিয়েটা ছিল ভালোবাসার বিয়ে। আয়েশার বিশ্বাস ছিল ওর বাবা মায়ের হয়তো যে কোনো সময় বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। সেই ভয় সব সময় ও তটস্থ থাকত। ও চাইত না ওর মা কষ্ট পাক। একদিন, শুধু একদিন আমি আয়েশাদের বাসায় গিয়েছিলাম। ওর বাবা তখন ওর মাকে পরনের বেল্ট দিয়ে প্রহার করছিল। ঘরে ঢুকেই আয়েশা ওর বাবার সামনে একটা ভীত মুরগির ছানার মতো কাঁপতে লাগল। তার পরক্ষণেই আমার হাত ধরে এক ছুটে ঘর হতে বের হয়ে গেল। কাঠ ফাটা রোদে তেতে ওঠা রাস্তায় খালি পায়ে ধপ করে বসে পড়ল আয়েশা, তারপর পাগলের মতো ফোঁপাতে লাগল। এখনো চোখে ভাসে আমার ওর আতঙ্কিত মুখটা স্মরণে আসলে আমি সহ্য করতে পারি না। ওর প্রতিটা দিনের কান্না মাখা হাহাকার আমার টিফিন ছুটিগুলোকে অশ্রু সজল করে দিত। এর মাঝে আমাদের স্কুলের নতুন এক অঙ্ক স্যার এলেন। অঙ্কের স্যার প্রতিদিন অঙ্ক বাড়ির কাজ ভুল করার কারণে ওকে ডিটেনশন দেয়া শুরু করলেন। ফাল্গুনের এক বিকেলে আয়েশা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, শায়লা, আমি আসলে কখনোই অঙ্ক বাড়ির কাজ ভুল করিনি, জানো। বয়সের তুলনায় আয়েশা আমার চেয়ে মানসিকভাবে পরিণত ছিল। ওর কথাগুলোর অর্থ আমি তখন বুঝিনি। আমি আসলে অনেক কিছুই বুঝিনি। বুঝলে হয়তো আয়েশাকে আমি জড়িয়ে ধরে রাখতাম, কোথাও যেতে দিতাম না, কোথাও না। যেদিন আয়েশা স্কুলের ছাদ থেকে লাফ দিল, সেদিন ওর জন্মদিন ছিল। আমি ওকে জন্মদিনের উপহার দিতে স্কুল ছুটির পর দাঁড়িয়েছিলাম। তার বদলে স্কুল ছুটির পর আমি ওর লাশের সামনে উপহারটা রেখে বাকরুদ্ধ হয়ে বসে রইলাম। পুলিশ এলো। সবার সাথে সাথে আমাকে জেরা করল। আমি আব্বার বুকে মুখ লুকিয়ে থরথর করে কাঁপতে কাঁপতে জবাব দিচ্ছিলাম। আমি পুলিশকে বলতে ভুলে গিয়েছিলাম অঙ্ক স্যারের কথা। আমি জানতাম না পৃথিবীতে কিছু ভয়াবহ পশু থাকে যাদের চেহারাটা আসলে কতিপয় পুরুষরূপী মানুষের মতো। আয়েশার মৃত্যুর পর আমার পৃথিবীটা বদলে গেল। আব্বা ভাইয়া সহ পৃথিবীর সমস্ত পুরুষকে আমি ভয় পেতে শুরু করলাম। কোন পুরুষকেই সহ্য করতে পারতাম না।
ঢিল মেরে দারোয়ান চাচার মাথা ফাটিয়ে দিলাম একদিন। আব্বা ছায়ার মতো আমাকে আগলে রাখতে লাগলেন। অনেক দিন গেছে আমি আঁচড়ে কামড়ে আব্বাকে রক্তাক্ত করেছি। আব্বা জায়নামাজে বসে আমাকে জড়িয়ে ধরে রেখে শুধু চোখের পানি ফেলেছেন। আব্বা আমাকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতেন নিয়মিত। স্কুলে যেতাম না। 1 বছর সময় নষ্ট হলো। আমি একা একা কোথাও যেতে ভয় পাই, হাসতে ভুলে গেলাম। আব্বা বাসায় মহিলা শিক্ষক রেখে আমাকে পড়াশোনা করালেন। মেয়েদের একটা মার্শাল আর্ট শেখানোর প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে দিলেন। নিজে আমাকে গাড়িতে করে দিয়ে আসেন নিয়ে যান। মেডিটেশন, ইয়োগা কোনো কিছু বাদ রাখেননি তিনি। আমি ধীরে ধীরে অনেকখানি স্বাভাবিক হলাম। আর আমার মনে হতে লাগলো আয়েশার মতো আরও অনেকেই আমার আশেপাশে আছে, তাদেরকে আমার বাঁচাতে হবে। এজন্য বর্ষর একটা কিছু করা দরকার। পৃথিবীর বুকে আয়েশাদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার আছে। এই অধিকার আমাকে প্রতিষ্ঠা করতে হবে। আমি ফেসবুকে গ্রুপ খুললাম। গ্রুপে ইভটিজিং, নারী নির্যাতন সংক্রান্ত কোন খবর এলেই আমরা গ্রুপের কমরেডরা ছুটে যাই। নির্যাতিত নারীর খোঁজ পেলেই তাকে আমরা সাহস যোগাই, আত্মরক্ষার ট্রেনিং নিতে সাহায্য করি, আইনি সহায়তা দেই। এত নির্যাতিত নারীর সাহচর্যে এসে একসময় আমাদের মিশন দাঁড়ালো অত্যাচারী, দুশ্চরিত্র সব পুরুষকে পৃথিবী হতে নিশ্চিহ্ন করতে হবে। কারণ এই পৃথিবী কোন অসুন্দর পুরুষের জন্য নয়। এই পৃথিবী শুধু এবং শুধুমাত্র আয়েশাদের জন্য। সুপ্রিয় সুধী, যারা এতক্ষণ কমরেড শায়লা তথা আমার স্ত্রীর ব্যক্তিগত জার্নাল পড়ছিলেন, আপনারা হয়তো এর মাঝে জেনে থাকবেন আমার নাম ইকবাল হাসান ওরফে ছেঁচড়া। এও জেনে থাকবেন আমি অত্যাচারী পুরুষ জাতির একজন নিয়মিত সদস্য। আমি কতটা দুশ্চরিত্র শয়তান সেও শায়লার ব্যক্তিগত জার্নাল হতে এতক্ষণে আপনারা জেনে গেছেন। আপনারা যা জানেন না তা জানাতেই আজ আমাকে লিখতে হচ্ছে। ঘটনার শুরু কোন এক বর্ষণমুখর সন্ধ্যায়। আমার দীর্ঘদিনের পুরনো বন্ধু সুজন, কফি খেতে খেতে সেদিন ধানমন্ডির একটা কফি শপে আড্ডা দিচ্ছিলাম আমরা। কথা প্রসঙ্গে সুজন বলল, আজকে একটা বিচিত্র কিসিমের মেয়ে এসেছে অফিসে। কলাবাগান থানার ওসিকে হুমকি ধামকি দিয়ে এসেছে। মেয়ের বাপ ভালোই প্রভাবশালী। মেয়েটা আমার কাছে এসে কি বলল জানিস? বলল, নামি ব্র্যান্ডের একটা পারফিউম কোম্পানির বিরুদ্ধে মামলা করবে। সেখানে নাকি সকল নারীকে হেয় করা হচ্ছে। দেখানো হয়েছে পুরুষের বগলতলার পারফিউমের গন্ধে মেয়েরা পঙ্গপালের মতো ছুটে যায়। এটার আশু প্রতিকার প্রয়োজন। আমি শুনেই হেসে ফেললাম। ইন্টারেস্টিং তো। তারপর আমি তাকে বুঝিয়ে বললাম, এরকম হলে তো অনেক কিছু নিয়ে মামলা হতে পারে। নারীকে অবজেক্টিফাই করে বিজ্ঞাপন যেমন আছে, পুরুষকে পণ্য বানিয়ে বিজ্ঞাপনও কম নেই। এই নিয়ে তর্কাতর্কি। অবাক হয়ে কি দেখলাম জানিস? মেয়েটা বারবার তার দাঁড়ানোর পজিশন বদলাচ্ছে, যেন যে কোনো সময় আমাকে আক্রমণ করে বসবে। আমি তাকে শান্ত হয়ে বসে কথা বলতে বললাম, কিন্তু কিছুতেই শুনল না। তর্কাতর্কির এক পর্যায়ে চোখ মুখ লাল করে বের হয়ে গেল। অদ্ভুত। শেষ করতে দে। মেয়েটা বেরিয়ে যাওয়ার ঘন্টা 2 পর মেয়ের বাপ আসলো আমার অফিসে। জানালো তার মেয়েটা একটু অস্বাভাবিক। তিনি মেয়ের পেছনে 24 ঘন্টা লোক লাগিয়ে রেখেছেন, কোন ঝামেলা হলেই যাতে সামাল দেয়া যায়। ভদ্রলোক মেয়ের কথা বলতে বলতে কাঁদছিলেন। মেয়ে নাকি তীব্র পুরুষ বিদ্বেষী। ফেসবুকে পুরুষ হটাও নামে একটা গ্রুপ খুলে রেখেছে। বিচিত্র সব কার্যক্রম এই গ্রুপের। শুনলাম আয়েশা নামে মেয়েটার একটা বান্ধবী ছিল। স্কুলে থাকাকালীন আয়েশা কোন এক কারণে সুইসাইড করে। তারপর হতেই নাকি মেয়েটা কিছুটা এবনর্মাল হয়ে যায়। আমি সুজনের শেষ কথাগুলো শুনে একটু চমকে গেলাম। সুজন, এই মেয়েটার নাম কি শায়লা? হ্যাঁ। তুই কি করে জানিস? সুজন, আয়েশা আমার ছোট বোন ছিল। আয়েশা আমার ছোট বোন। ওর মৃত্যুর পর ওর ব্যক্তিগত ডায়েরি পড়ে অনেক কিছুই জানতে পারি আমি। সেখানে শায়লার কথা ছিল, শায়লার বাবা মা, ভাইয়ের কথা ছিল, ওদের সাথে কাটানো আনন্দমুখর দিনের স্মৃতিচারণ ছিল, ওর ছোট ছোট কষ্টের কথা ছিল,
নিয়মিত ওকে শারীরিক মানসিকভাবে নির্যাতন করা ওর অঙ্ক স্যারের কথা ছিল। আমি সেসব পড়তে পড়তে কান্নায় ভেঙে পড়তাম প্রতিবার। ডায়েরি প্রতি পাতার কষ্টগুলো পড়ে আমার ছোট বোনটার মাথায় হাত বুলিয়ে আদর করতে ইচ্ছে হতো। বাবার হাতে মারধর আমিও খেয়েছি, যন্ত্রণা আমারও ছিল। কিন্তু আয়েশার মতো এতটা আমাকে সহ্য করতে হয়নি। আয়েশার মৃত্যুর কিছুদিন পর বাবা মায়ের বিচ্ছেদ হয়ে যায়। মা কয়েক মাস পর আবার বিয়ে করেন। আয়েশার শোক ভুলতে না পেরে মা প্রায় পাগল হয়ে যেতেন। আমি আর নতুন বাবা মিলে মাকে তখন সামলাতাম। মা যাতে আয়েশাকে ভুলতে পারেন এজন্য ডাক্তারের পরামর্শে বাড়িতে থাকা আয়েশার সব ছবি নিশ্চিহ্ন করে ফেলা হলো। আমরাও ভান ধরলাম আয়েশা নামে কখনো কেউ ছিল না। আস্তে আস্তে সময় যেতে থাকে। একটু একটু করে আয়েশার চেহারাটাও ফিকে হতে থাকে। মায়ের সাথে অভিনয় করতে করতে আমার সত্যিই এখন মনে হয় আয়েশা বলে আসলেই কেউ নেই, কখনো ছিল না। সেই আয়েশার স্মৃতি কেউ একজন এখনো বুকে করে আঁকড়ে রেখেছে এবং সেই সব স্মৃতি মানুষটাকে স্বাভাবিক জীবন যাপন করতে দিচ্ছে না, এটা আমার মেনে নিতে কষ্ট হলো। আমি শায়লার বাবার সাথে দেখা করলাম। তাকে পরিচয় জানিয়ে বললাম যে আমি শায়লাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চাই। শায়লার বাবা হাসনাত সাহেব আমার পরিচয় জানতে পেরে আমাকে জড়িয়ে ধরে কাঁদলেন। বললেন, এই কিছুতেই হওয়ার নয়। তিনি গত 15 বছর অনেক চেষ্টা করেও পারেননি। আমি তবু দৃঢ় প্রতিজ্ঞ রইলাম। একসময় তিনি আমার কথা মতো কাজ করতে রাজি হলেন। শায়লার প্রথম সাইকোজেনিক হাইপারভেন্টিলেশন হয় ক্লাস 8-এ। ওর বাবার কোন এক বন্ধুর ছেলেকে ক্রিকেট ব্যাট দিয়ে মারাত্মক রকম পিটিয়েছিল। বেচারা ওকে প্রেমপত্র দিতে গিয়েছিল খুব সম্ভবত। সেবারই প্রথম ছেলেটার ঠোঁট ফেটে রক্ত ঝরতে দেখেই ওর খিঁচুনি উঠে যায়। শাওন ভাইয়ের মুখে গল্পটা শুনে আমি প্ল্যানটা দাঁড় করালাম। শায়লাকে বিবাহ প্রস্তাব দেওয়া হবে এবং আমার পরিচয় হবে নারী বিদ্বেষী একজন, যে কিনা শায়লার বাবার বন্ধুর ছেলে। ছোটবেলায় শায়লা যাকে পিটিয়ে দফা রফা করে দিয়েছিল। একটা ভুয়া ফেসবুক আইডি খুলে শায়লার পুরুষ হটাও গ্রুপের সদস্য হয়ে গেলাম। গ্রুপের বিচিত্র সব কার্যক্রম দেখে আমার হাসি পেত, একই সাথে শায়লা নামের মেয়েটির জন্য প্রবল মমতা অনুভব করতাম। কষ্টও হতো বেশ। পুরুষ বিদ্বেষী গ্রুপের কিছু কার্যক্রম প্রশংসা পাওয়ার মতো ছিল। যেমন কোথাও নির্যাতনের খবর পেলেই নির্যাতিত নারীকে আশ্রয় দেওয়া, অত্যাচারী স্বামীকে শায়েস্তা করা, ইভটিজিংয়ের বিরুদ্ধে স্কুলে স্কুলে যেয়ে মেয়েদেরকে উদ্বুদ্ধ করা সহ আরও অনেক কিছু। এরপরেও গ্রুপের সবার তীব্র পুরুষ বিদ্বেষ দেখে আমি ভড়কে যেতাম প্রায়ই। তাবৎ পুরুষ সমাজের বিরুদ্ধে তাদের পরিকল্পনাগুলো জানলে আতঙ্কিত হতে হতো। তাদের সর্বশেষ পরিকল্পনা মতো অচিরেই তারা বর্ষর পরিসরে নারী বিদ্রোহ শুরু করবে। তার কড়া প্রস্তুতি চলছে। প্রস্তুতির অংশ হিসেবে শায়লা আমাকে বিবাহ করে রাজি হয়েছিল। তার ইচ্ছে আমাকে শায়েস্তা করার মাধ্যমে তাদের মহাবিপ্লবের সূচনা হবে। আমি তাদের দাবার ঘুঁটি। এসব পাগলামি দেখে আমার মায়া হতো শায়লার জন্য। শায়লার ভেতরে যেন আমার আয়েশাই বাসা বেঁধে রেখেছে। শায়লার যাবতীয় সমস্ত পাগলামি আসলে আমার ছোট বোন আয়েশার প্রতিটা দিনের নীরব যন্ত্রণা, অনুচ্চারিত প্রতিবাদ আর হাহাকার। আমার ইচ্ছে হতো আমি শায়লাকে অন্তত একটিবার পৃথিবীটাকে ভিন্নরূপে দেখতে শেখাই। তাকে বুঝতে শেখাই পৃথিবীর সব পুরুষ অসুন্দর নয়। তাকে দেখাই পুরুষ মানুষও কষ্ট পায়, ভালোবাসে, ক্ষমা করে, কারো প্রতি প্রবল মমতায় আক্রান্ত হলে সমস্ত পৃথিবী তোলপাড় করে তাকে নিজের করে নিতে জানে। বিবাহের দিন তার ন্যাড়া মাথায় পাঞ্জাবি পরিধান করার পরিকল্পনা শুরু থেকেই জানতে পেরে আমিও বিচিত্র বেশে বিবাহ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সিদ্ধান্ত নিলাম। পুরো ব্যাপারটা আমি, শায়লার বাবা এবং শাওন ভাই ছাড়া কেউ জান না। শায়লার গ্রুপ হতে, গ্রুপে নিয়মিত লেখা ব্যক্তিগত জার্নাল হতে আমি প্রতি মুহূর্তে জানতে পারছিলাম শায়লার চিন্তাভাবনাগুলো, আমাকে নিয়ে তার দুশ্চিন্তাগুলো এবং যাবতীয় হাস্যকর পরিকল্পনাগুলো। আমাদের বিবাহের দিন শায়লার সাথে যখন আমার প্রথম দেখা, ওর ন্যাড়া মাথা, পাঞ্জাবি লুঙ্গি পরিহিত রণাঙ্গিনী বেশ দেখে যতটা না হেসেছিলাম মনে মনে তার চেয়ে বেশি ব্যথিত ছিলাম। পৃথিবীর মানুষের উপর হতে মেয়েটার হারিয়ে যাওয়া বিশ্বাস যে করেই হোক আমি ফিরিয়ে দিব, নিজের কাছে প্রতিজ্ঞা করেছিলাম সেদিন। বিয়ের পর দিন রাতে আমার ডিউটি ছিল।
গ্রুপে ঢুকে জানতে পারি শায়লা এটা নিয়ে ওদের অনলাইন পোর্টাল হতে জ্বালাময়ী কিছু একটা লিখবে। মোটামুটি আটকে উঠে শায়লার বাবাকে জানালাম বিষয়টা। তিনি তার পাগলি কন্যাকে কি বুঝো দিলেন জানা নেই, তবে আমি সেদিনের মতো বেঁচে গেলাম। আমি চাইছিলাম ধীরে ধীরে শায়লার কাছে যেতে, যতটা কাছে গেলে ও আমাকে ওর সবচেয়ে কষ্টের কথাটা বলবে। আমি ওকে বোঝাব। ওর ভুল ধারণাগুলো একটা একটা করে সরিয়ে দিয়ে আমি ওর ছোট্ট আকাশটায় ফের মায়াবী জ্যোৎস্না লেপ্টে দেব। কিন্তু শায়লার মারকুটে ভাবভঙ্গি দেখে সাহস পাচ্ছিলাম না এক পা বাড়িয়ে সামনে আসার। বিয়ের রাতে ল্যাপটপ বুকে নিয়ে ঘুমিয়ে পড়া আমার নববিবাহিতা পাগলি বউকে দেখতে দেখতে আমার প্রচণ্ড মায়া হচ্ছিল। ঘুমের ভেতর তাকে আলতো করে ছুঁয়ে দিয়েছিলাম আমি। ঘুমের ঘোরে সে নড়ে উঠতেই সরে গেছি ওপাশে। আমি আবিষ্কার করলাম মেয়েটাকে আমি একটু একটু করে ভালোবাসতে শুরু করেছি। এই মেয়েটা কি জানে একজন পুরুষ যখন ভালোবাসে তখন সে কতটা ভালোবাসতে পারে? হৃদয় দিয়ে প্রেয়সীকে কতখানি আগলে রাখার ক্ষমতা রাখে একটা পুরুষ, শায়লা যদি একবার বুঝত। ভেবেছিলাম রোজ একটা করে চিরকুট পেলে ও হয়তো কিছুটা ভাববে আমাকে নিয়ে। আমার চিরকুট পেয়ে এসে যে আমাকে সন্দেহ করবে এবং ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সদস্য ভেবে বসবে তা ঘুণাক্ষরেও ভাবিনি। দুদিন আগে এক বিকেলে দেখলাম এঞ্জেল শিউলি নামের একটা আইডি আমাকে বার্তা পাঠিয়েছে। হ্যালো, আপনি কি জানেন আপনার হাসিটা কত সুন্দর? আপনাকে আমি আন্তরিকভাবে প্রেমের কুপ্রস্তাব দিচ্ছি। গ্রহণ করুন। আপনি বিবাহিত হলেও আমার কোন সমস্যা নেই। মেসেজ পাঠ করে হাসতে হাসতে বিষম খেলাম। ফিরতি বার্তায় জানিয়ে দিলাম আমি আগ্রহী নই। শায়লার গ্রুপের একটা কার্যক্রম হলো ভুয়া আইডি হতে মেসেজ পাঠিয়ে দুশ্চরিত্র স্বামী সমাজকে পরকীয়ার মামলায় ফাঁসানো। সেটা আমি জানতাম, তাই শায়লার পাতানো ফাঁদে আমি পা বাড়াইনি। শায়লার ব্যক্তিগত জার্নাল পাঠ করে থাকলে এর পরের ঘটনাগুলো আপনাদের জানার কথা। হাসান সাহেব, মাথায় 3টা স্টিচ, ঠোঁটে 2টা স্টিচ নিয়ে এই মুহূর্তে আমি শায়লার ঠিক পাশে বসে আছি। শায়লার বাবা এবং ভাই আমাদেরকে কথা বলার সুযোগ দিতে একটু তফাতে গেছেন। বলুন শায়লা, এসব কেন করলেন? আপনি কি চান আসলে আমার কাছে? সত্যি বললে আপনি কি আমাকে বিশ্বাস করবেন? জানি না। শায়লার কণ্ঠ কেমন যেন নিষ্প্রাণ শোনালো। আমার হঠাৎ কি যেন হলো। পাশ ফিরে দুহাতে শক্ত করে ওর কাঁধ চেপে ধরলাম। শায়লা অবাক হলো। ওর দীর্ঘদিনের অভ্যাস এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রেগে উঠতে যেয়ে ও আশ্চর্যরকম শান্ত হয়ে গেল। চোখে প্রশ্ন নিয়ে তাকিয়ে রইল শুধু। শায়লা, আমি চাই আপনি আপনার ওই পৃথিবীটা থেকে বের হয়ে আসুন, যে পৃথিবীতে পৃথিবীর সমস্ত পুরুষ বর্বর এবং অত্যাচারী। আমি চাই আপনি বুঝতে শিখুন পৃথিবীতে যেমন ভালো পুরুষ আছে তেমন খারাপ পুরুষও আছে। ভালো নারী যেমন আছে তেমনি খারাপ নারীও আছে। ভালো খারাপ নিয়েই পৃথিবী। পুরুষ হটাওর বদলে আপনার গ্রুপের নাম হওয়া উচিত খারাপ মানুষ হটাও। আন্দোলন হওয়া উচিত অত্যাচারী সকল মানুষের বিরুদ্ধে। সেই আন্দোলনে আমরা সবাই আপনার সাথী হব। বিশ্বাস করুন। আপনি আয়েশার ভাই হয়ে এসব কথা বলছেন। আয়েশা কি সহ্য করে চলে গেছে আপনি জানেন? শায়লা হঠাৎ প্রায় চিৎকার করে বলে উঠল। এক ঝটকায় কাঁধ হতে আমার হাত সরিয়ে দিল। ইমার্জেন্সি রুমের বাইরে একটা বেঞ্চে আমরা বসেছিলাম। আশেপাশে যারা ছিল সবাই অবাক হয়ে তাকাচ্ছিল। আমি সামান্য বিব্রত বোধ করলাম। শায়লার মুখটা প্রচণ্ড ফ্যাকাশে দেখাতে লাগল, যেন ও ভীষণ ক্লান্ত, কারো কোলে মাথা রেখে একটু ঘুমিয়ে পড়তে চায়। তার মাঝেও ওর কণ্ঠে একটা পাগল পাগল ভাব, যেন এক পদাঘাতে সবকিছু ভেঙে ফেলবে এক্ষুনি। এক মুহূর্ত চুপ থেকে আমি মুখ খুললাম। হ্যাঁ বলছি। আয়েশার ভাই হয়ে কথা বলছি। আমি সবকিছু জানি। সব জেনে শুনেই বলছি এবং আমার বিশ্বাস বেঁচে থাকলে আয়েশাও ঠিক একই কথাই বলতো। শায়লা, আমি চাই আপনি স্বাভাবিক পৃথিবীতে ফিরে আসুন। সবাই যেখানে আপনার জন্য অপেক্ষা করছে। শায়লা হঠাৎ করে দুহাতে মুখ ঢাকল। হুহু করে কেঁদে উঠল। আপনি কি বলতে চান আমি একটা পাগল? আমি তা বলিনি শায়লা।
পৃথিবীতে আপনার মতো স্নিগ্ধ নারী আর একটিও নেই, বিশ্বাস করুন। শায়লা কাঁদছে নিঃশব্দে। আমি জানি ওর অনেক কষ্ট হচ্ছে। আমি ওর দিকে খানিক এগিয়ে গেলাম। ইতস্তত করছিলাম ওকে জড়িয়ে ধরতে। শায়লা হয়তো নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে আমাকে আঘাত করে বসবে আবার। এতদিনের ঘৃণা বিদ্বেষ একটু একটু করে মুছতে ওর হয়তো অনেক সময় লাগবে। হয়তো ওর চোখের কাছে আমার ব্যাকুল অপেক্ষারা এসে থেমে যাবে বারবার। আমি তবু আমার সবটুকু সাহস জড়ো করে আজ ওর হাতের উপর হাত রাখলাম। হাত টেনে নিজের হাতের মুঠোয় শক্ত করে ধরে রাখলাম। শায়লা কিছু বলল না। ভেজা চোখে সামনের কোন এক অদৃশ্য জগতের দিকে তাকিয়ে রইল। আমি জানি শায়লা নামের মেয়েটার এখন একটু ভালোবাসা প্রয়োজন। নারীর প্রতি নরের ভালোবাসা নয়, মানুষের প্রতি মানুষের ভালোবাসা। সমাপ্ত।